কয়েকজন মানুষ জড়িয়ে পড়ে টাকার নেশায়, আর এই টাকার নেশা কিভাবে তাদের জীবনে বিষ হয়ে ছড়িয়ে পড়ে সেটাই দেখব আজকের গল্প পয়জনে। আপন পর কোনো কিছুই ম্যাটার করে না তাদের কাছে, শুধুমাত্র টাকার জন্যই একের পর এক ষড়যন্ত্র এবং পৈশাচিক কর্মকাণ্ডে জড়াতে থাকে এই মানুষগুলো। তো এই সিরিজটির 2টি সিজনই আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা ভিডিওতে, যার প্রতিটি মোমেন্টই টুইস্ট এবং সাসপেন্সে ভরা। তাহলে চলুন আর দেরি না করে এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। শুরুতেই আমরা ব্যারিস্টার ধীরাজকে দেখি, যে তার বাড়ির অফিস রুমে বসে কাজ করছিল। তার বাড়ির কাজের লোক ঠিক 7:30টার সময় কাজ শেষ করে বাড়ি ফিরে যায়। তখনই আমরা টুপি পরা একজন লোককে দেখি, যে ধীরাজের বাড়িতে প্রবেশ করে। ধীরাজ তাকে দেখেই কিছুটা অবাক হয় আর জিজ্ঞেস করে সে জেল থেকে কিভাবে বের হয়েছে। উত্তরে ওই লোকটি জানায় তার সাজা শেষ হয়ে গেছে। আর এখানে আমরা জানতে পারি এই লোকটির নাম রণবীর। তো তার কথা শুনে ধীরাজ বলে তার আফসোস হচ্ছে যে সে তাকে ফাঁসি দিতে পারেনি, কারণ সে তার মেয়েকে হত্যা করেছে। তখন রণবীর বলে সে তার মেয়েকে হত্যা করেছে, কিন্তু সে বেঁচে আছে কেন? তার বেঁচে থেকে কি লাভ? এই বলে সে ধীরাজকে জোর করে ধরে বিষ পান করায় আর সেখানেই হত্যা করে ফেলে। এরপর সে ধীরাজের ল্যাপটপে একটি আত্মহননের নোট লেখে এবং তার ফিঙ্গারপ্রিন্ট মুছে সেখান থেকে চলে যায়। এরপর সে তার বাড়িতে যায়, যেখানে সবকিছুতে ধুলোকণা পড়ে আছে। রণবীর তার বাড়ি পরিষ্কার করে এবং তার চুলদাড়ি সব কেটে ফেলে। পরবর্তীতে সে তার আলমারির লকার থেকে বাড়ির দলিল বের করে, কারণ সে তার এই বাড়িটি বিক্রি করতে চায়, যার বাড়িটি কেনার জন্য আশিস নামের একজন লোকও আসে। রণবীর তখন তাড়াতাড়ি তার বাড়িটি বিক্রি করে দিতে চাইছিল, তাই সে অনেক কম দামেই সেটা বিক্রি করে দেয়। এদিকে ধীরাজের কাজের লোক তার কাজে এসে দেখে ধীরাজ তো মরে পড়ে আছে। এটা দেখে সে বেশ ঘাবড়ে যায়, তাই সে আর এক মুহূর্তও দেরি করে না, দ্রুত থানায় কল করে। এর পরপরই পুলিশ এবং প্রেস সেখানে চলে আসে। প্রাথমিক দৃষ্টিতে ধীরাজকে দেখে মনে হচ্ছিল সে নিজেই বিষ পান করেছে। তো এসিপি সায়েদ ধীরাজের মৃত্যুকে আত্মহনন বললেও কনস্টেবল নান্দু বলে সে কিভাবে কোনো প্রকার তদন্ত না করেই বলে দিচ্ছে যে ধীরাজ খুন হয়নি। তখন সায়েদ বলে সে কি দেখতে পাচ্ছে না ধীরাজ আত্মহননের একটা নোট লিখে সবাইকে ইমেল করে দিয়েছে। তখন নান্দু বলে ইমেল তো যে কেউই করতে পারে, কিন্তু তার এই কথা সায়েদের একদমই পছন্দ হয় না, কারণ সে এই কেস নিয়ে বেশি মাথা ঘামাতে চায় না। তাই সে যত তাড়াতাড়ি সম্ভব এই কেস ক্লোজ করে দিতে চায়। এই জন্য সে নান্দুকেও বেশি একটা তদন্ত না করে লাশ হস্তান্তর করে দিতে বলে। এরপর আমাদের গোয়ার দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা পুলিশ অফিসার বিক্রমকে দেখি। বিক্রমকে কমিশনার দুটো খাম দেয় আর বলে একটার মধ্যে তার রিটায়ারমেন্ট লেটার আছে আর একটার মধ্যে পরবর্তী কমিশনারের জয়েনিং লেটার আছে, যেটাতে হয়তো বিক্রমের নামও থাকতে পারে, কিন্তু কমিশনারের পদ পাওয়া এতটাও সহজ নয়। তখন বিক্রম বলে সে জানে যে এই পদ পাওয়া এত সহজ নয়, তাই সে তার সমস্তটা দিয়ে তার কাজ করছে। তো কমিশনার তাকে অ্যান্টনির কথা জিজ্ঞেস করে। তখন বিক্রম জানায় সে জানে অ্যান্টনি একজন মাফিয়া, যে ভদ্রলোকের মুখোশের আড়ালে সব অবৈধ কাজ করে যাচ্ছে। তো এরপর আমাদের অ্যান্টনিকে দেখানো হয়, যে একটি মিটিং চলাকালীন তাদের কোম্পানির শেয়ারকে স্বল্প মূল্যে বিক্রি করে দিতে চায়, কিন্তু বিনোদ নামের একজন তা বিক্রি করতে চায় না, কারণ সে জানে অ্যান্টনি তাদেরকে দিয়ে অল্প দামে শেয়ার বিক্রি করে তা আবার নিজে কিনে নিবে। এতে তাদের লস হলেও অ্যান্টনির অনেক টাকা লাভ হবে। তাই সে অ্যান্টনিকে বলে সে তার চাল সবার সামনে নিয়ে আসবে, কারণ সে একটা ফ্রড। যেই কথা শুনে অ্যান্টনি তাকে শান্ত করে আর তার সাথে আলাদাভাবে কথা বলে। তখন অ্যান্টনি তাকে একটা ভিডিও দেখায়, যেখানে দেখা যায় বিনোদ তার সন্তানের বয়সী মেয়েদের সাথে হোটেলে রাত কাটায়, যেটা অ্যান্টনি অতি চালাকির সাথে রেকর্ড করে নিয়েছিল। আর এই ভিডিও দেখিয়েই সে এখন বিনোদকে ব্ল্যাকমেইল করে আর তার থেকে অল্প মূল্যে শেয়ারগুলো কিনে নেয়। অপরদিকে মুম্বাইয়ে কনস্টেবল নান্দুর বারবারই মনে হচ্ছিল যে ব্যারিস্টার ধীরাজ আত্মহনন করেনি, তাকে নিশ্চয়ই কেউ খুন করেছে। তাই সে নিজেই ব্যক্তিগতভাবে এই কেস নিয়ে তদন্ত করতে থাকে। সে ক্রাইম সিনে গিয়ে ক্রাইম সিনে প্রমাণও খুঁজতে থাকে। তখনই সে সেখানে একটি ডায়েরি খুঁজে পায়, যেখানে ধীরাজের এক ক্লায়েন্টের ঠিকানা ছিল, যার সাথে ধীরাজের দেখা করতে যাওয়ার কথা ছিল। তো নান্দু তখনই সেই ক্লায়েন্টের বাড়ি যায় আর সেখানে গিয়ে জানতে পারে ধীরাজের সাথে সকালবেলায় তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু ধীরাজ তাকে রাতের বেলা আসতে বলেছিল। আর রাতের বেলা যে দেখা করতে বলবে সে কেন স্বইচ্ছায় মরতে যাবে? সেই ক্লায়েন্ট আরও বলে যে সে যতদূর ধীরাজকে চেনে সে স্বইচ্ছায় মৃত্যুবরণ করার মতো মানুষই নয়। এই কথা শুনে নান্দু ধীরাজের বাড়ি যায়।
তখন তাকে এসিপি সায়েদ কল করে আর বলে সে কেন এখনো এই কেসটা ক্লোজ করেনি। তখন নান্দু জানায় সেই তো তাকে তদন্ত করার কথা বলেছিল। তখন সায়েদ বলে তখন সে তাকে প্রেসের লোক সামনে থাকায় এই কথা বলেছিল, আর এখন সে তাকে কেস ক্লোজ করে দিতে বলছে। যার কথা শুনে নান্দু একটু বিরক্তই হয়। আর সেখান থেকে চলে যাওয়ার সময় ধীরাজের বাড়ির সামনে সে একটি সিসি ক্যামেরা দেখে, যে ক্যামেরার ফুটেজে সে টুপি পরা একজন লোককে ট্যাক্সিতে করে এসে ধীরাজের বাড়িতে প্রবেশ করতে দেখে। যে ভিডিও দেখে সে ভালো করেই বুঝে যায় যে এটাই সেই কিলার, যে আর কেউ নয়, রণবীর। এটা দেখে সে আর এক মুহূর্তও দেরি করে না। ফুটেজে থাকা ট্যাক্সি নাম্বার দেখে সে চলে যায় ড্রাইভারের কাছে। তো সেই ড্রাইভার বলে সে ওই লোকের চেহারা বা নাম তো জানে না, কিন্তু সে ওই লোকটিকে কোথায় নামিয়ে দিয়েছিল সেটা তার মনে আছে। এদিকে তো রণবীর তার বাড়িটি বিক্রি করে গোয়া চলে যায় নতুন বাড়ি কেনার জন্য। এরপর দেখা যায় সে একটি বাড়িও দেখতে যায়, যার পাশের বাড়িতে দুজন মেয়ে টেনিস খেলছিল। এটা দেখে সে ওই বাড়িটি কিনে নেয়। তখনই আমরা তার হাবভাব দেখে বুঝতে পারি সুন্দর সুন্দর মেয়েদের প্রতি তার দুর্বলতা রয়েছে অনেক আগে থেকেই। এদিকে দেখা যায় বিক্রম তার টিমকে নিয়ে মিটিং করে, যেখানে সে অ্যান্টনির কথা বলে যে গোয়াতে মাদক ব্যবসা করে, আর আজ তার অনেক বড় একটা চালান আসতে চলেছে। তাই বিক্রম তাকে হাতে নাতে ধরার সুযোগটি হাতছাড়া করতে চায় না। তাই সে তার টিমকে পর্যাপ্ত পরিমাণে প্রস্তুতি নিতে বলে। এদিকে নান্দু এক লোকের থেকে জানতে পারে ধীরাজ হত্যার প্রাইম সাসপেক্ট অর্থাৎ রণবীর অর্ধেক দামে তার ঘর বিক্রি করে কোথাও চলে গেছে। নান্দু তো খুব ভালো করেই জানতো যে এসিপি সায়েদ তাকে এই কেস নিয়ে কাজ করতে দিবে না, তাই সে অফিসিয়ালি এই কেসটা ক্লোজ করে দেয়। আর মায়ের অসুস্থতার কথা বলে 2 সপ্তাহের ছুটি নিয়ে নেয়, কারণ সে ব্যক্তিগতভাবেই এই কেস নিয়ে তদন্ত করতে চাইছিল। এদিকে রণবীর শ্রীকান্ত এবং ব্রোকার থমাস নামের দুজনের সাথে দেখা করে, কারণ সে একটি ক্লাব ক্রয় করতে চায়। তখন শ্রীকান্ত জানায় এখানকার ক্লাবে যে সমস্ত নেশা জাতীয় দ্রব্য পাওয়া যায় সেই সবকিছু এখানকার মাফিয়া ডমিনিক নামের একজন সাপ্লাই দিয়ে থাকে। তাছাড়া ডমিনিক আরও অন্যান্য বিজনেস করে থাকে, জুয়া, ট্রাফিকিং, মাদক, স্বর্ণ চোরাচালান সবকিছু তার আন্ডারেই হয়ে থাকে। আর তার মাথায় অ্যান্টনির হাত থাকায় কেউই তাকে স্পর্শ করতে পারে না। ডমিনিক এতটাই হিংস্র যে সে আগে তার শত্রুর আঙুল কাটে, এরপর হাত, আর সব শেষে তাকে পঙ্গু করে ফেলে। তবুও সে তাকে মারে না, কারণ শত্রুকে কষ্ট পেতে দেখতে সে ভীষণ মজা পায়। আর ডমিনিকের হাত থেকে বাঁচার জন্য শ্রীকান্ত প্রত্যেক মাসে মাসে তাকে 20 লক্ষ টাকা দেয় তার ক্লাব বাঁচানোর জন্য। যেসব কথা শুনেও রণবীর শ্রীকান্ত থেকে তার ক্লাবটি কিনে নেয়। এদিকে বিক্রমরা অ্যান্টনির মাদকের চালান ধরার জন্য সমুদ্র পথেই অবস্থান করছিল। আর যখনই সেখানে মাদক চোরাচালানকারীরা চলে আসে, পুলিশ তাদেরকে চারিদিক দিয়ে ঘিরে ধরে এবং দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি শুরু হয়। যেই গোলাগুলিতে চোরাচালানকারীরা নিহত হয়, কিন্তু বিক্রমরা দেখে সেখানে তো কোনো প্রকার মাদকই নেই। আসলে তাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে ব্যস্ত রাখা হয়েছে, যাতে করে অন্য রুটে কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাদক ডেলিভারি করতে পারে তারা। আর সেদিনই রাতের বেলা যখন অ্যান্টনির লোকেরা মাদক নিয়ে আসছিল, তখন অ্যান্টনির বন্ধুর ছেলে রোহিত সেই লোকগুলোকে মেরে মাদকগুলো চুরি করে নেয়। অ্যান্টনি যখন এই কথা জানতে পারে তখন তো সে প্রচণ্ড রেগে যায়, কিন্তু সে বুঝতে পারে এই কাজ কে করেছে। তখন আমরা অ্যান্টনির ম্যানেজার নাতাশাকে দেখি, যাকে সোলমেট নামের একজন মেসেজ দিয়ে দেখা করতে বলে। নাতাশা এই মেসেজ পেয়েই একটি বারে যায়, আর তখন আমরা দেখি তার সোলমেট আর কেউ নয়, এসিপি বিক্রম। যদিও তাদের মধ্যে আগে একটি প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু এখন সেসব কিছুই নেই। তো নাতাশা বিক্রমের সাথে তার সম্পর্ক রাখতে চাইলেও বিক্রম তার স্ত্রী মেঘার সাথে থাকতে চায়। বিক্রম নাতাশাকে অ্যান্টনির সাথে কাজ করতে বারণ করে, কারণ সে অ্যান্টনির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে। আর অ্যান্টনি যদি একবার গ্রেফতার হয় তাহলে নাতাশাও ফেঁসে যাবে, কিন্তু নাতাশা তার কোনো কথাই কান দেয় না। তো এরপর বিক্রম বাড়ি ফিরে এলে মেঘা তাকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল, যার প্রশ্নের উত্তরে বিক্রম জানায় সে তার কেসের ইনভেস্টিগেশন করতে গিয়েছিল, যেখানে নাতাশার সাথে তার দেখা হয়েছে। নাতাশার কথা শুনেই মেঘা রাগ করে সেখান থেকে চলে যায়। তখন বিক্রম তার রাগ ভাঙানোর চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। এরপর আমাদের বিক্রমের 2 বোন আশা এবং নেহাকে দেখানো হয়, যারা রণবীরের কিনে নেওয়া সেই ক্লাবে যায়। সেখানে গিয়ে তারা ডান্স করার সময় ডমিনিকের ভাই জন এসে তাদেরকে বেশ বিরক্ত করতে থাকে। জন নেহার সাথে খারাপ ব্যবহার করতে লাগলে রণবীর এসে জন এবং তার সঙ্গীদেরকে মেরে তাড়িয়ে দেয়। এদিকে নান্দু, রাজীব, সাহিল এবং রানীর কাছে যায়, যাদেরকে সে বলে তারা যদি 1 কোটি পেতে চায় তাহলে যেন রণবীরকে খুঁজে বের করে। তার কথা শুনে রাজীবরা রণবীরকে খুঁজতে রাজি হয়ে যায়। অপরদিকে ডমিনিকের ভাই জন মার খেয়ে বাড়ি ফিরে আসে। তখন ডমিনিক তাকে বেশ বকতে থাকে, কারণ সে একটি ছেলের কাছে মার খেয়ে এসেছে। ডমিনিক বুঝতে পারে যে জনকে মেরেছে সে গোয়াতে নতুন এসেছে, তাই সে জনের গায়ে হাত তোলার সাহস পেয়েছে। এরপর ডমিনিকের সাথে দেখা করতে অ্যান্টনি আসে। তখন ডমিনিক তাকে একটি রুমে নিয়ে যায়,
যেখানে সে রোহিতকে বন্দি করে রেখেছিল, কারণ তারা সবাই জানতো যে মাদকগুলো রোহিতই নিয়েছে, কারণ সে টাকার লোভে পড়ে অ্যান্টনিকে ধোঁকা দিতে চেয়েছিল। অ্যান্টনিও তখন রোহিতকে ঘরের মধ্যে আটকে রেখে রোজ নির্যাতন করার আদেশ দেয়। পরের দৃশ্যে অ্যান্টনি যখন নাতাশার সাথে বিজনেস রিলেটেড কথা বলছিল, তখন তার কাছে একটা কল আসে। সে নাতাশাকে তার ঘর থেকে চলে যেতে বলে। তো নাতাশা যাওয়ার সাথে সাথেই সেখানে একজন লোক আসে। সেই লোকটি অ্যান্টনিকে কি বলে তা আমরা আর কিছুক্ষণ পরেই জানতে পারবো। এদিকে মেঘা যখন শপিং করতে যায়, তখন রণবীর তার পিছু পিছু যায় আর সুযোগ বুঝে তার গাড়ির চাকা পাঞ্চার করে দেয়। এরপর মেঘা যখন কোথাও কোনো মেকানিক পায় না, তখন রণবীর সেখানে আসে আর তার গাড়ির চাকা চেঞ্জ করে দেয় এবং সে নিজেকে মেঘার প্রতিবেশী বলে পরিচয় দেয়। মেঘা তার উপকারে বেশ খুশি হয় আর তাকে তাদের বাড়িতে কফি খেতে ডাকে। এখানে রণবীরের হাবভাব দেখে আমরা বুঝতে পারি যে সে মেঘা অর্থাৎ বিক্রমের বাড়িতে যাওয়ার সুযোগ খুঁজছিল, যেটা মেঘার জন্য সম্ভব হচ্ছে। এরপর সে তাদের বাড়িতে গেলে আশা এবং নেহা তাকে দেখে অবাক হয়ে যায়। তারা যখন কথা বলছিল, তখন বিক্রম বাড়ি ফিরে আসে আর রণবীর বিক্রমের সাথে দেখা না করেই তার বাড়ি ফিরে যায়, অর্থাৎ কোনো এক অজানা কারণে সে বিক্রমের মুখোমুখি হতে চাইছিল না। এরপর আমাদের রাজীব এবং সাহিলকে দেখানো হয়, যারা পুলিশের ড্রেস পরে আশিসের কাছে যায়। তারা আশিসকে বলে তারা রণবীরের ব্যাপারে কথা বলতে এসেছে, কারণ তাদের মনে হয় রণবীর একজন খুনি। তখন আশিস বলে এই শহরের সকল থানার অফিসারদের সে চেনে, কিন্তু তাদের তো কখনো দেখেনি। তখন সাহিল জানায় তারা স্পেশাল ফোর্স, কিন্তু আশিস তাদের চালাকি ঠিকই ধরে ফেলে, কারণ তারা এক স্টেটের পোশাক পরে অন্য স্টেটে তদন্ত করার কথা বলছে, যে জন্য নান্দুর এই প্ল্যানটিও চৌপাট হয়ে যায়। অপরদিকে রণবীর অনলাইনে একটি গোপন ক্যামেরা কেনে, অর্থাৎ রণবীরের মাথায় কিছু একটা তো চলছিল। তখনই সে বিক্রমকে অফিসের কাজে দুদিনের জন্য বাড়ির বাইরে যেতে দেখে, আর এটা দেখে সে আরো খুশি হয়ে যায়। অন্যদিকে ডমিনিক ব্রোকার থমাসকে ধরে আনে, কারণ সে শ্রীকান্তের থেকে বাড়তি তাকে না দিয়ে রণবীরকে কিনতে সাহায্য করেছে। তখন ডমিনিক বলে সে চেষ্টা করেছিল শ্রীকান্তকে তার কাছে আনার, কিন্তু এর আগেই রণবীর নগদ টাকা দিয়ে সেটি কিনে নেয়। এদিকে মেঘারা সবাই যখন একসাথে পুল পার্টি করতে যায়, তখন রণবীরও সেখানে আসে। নেহা মনে মনে তাকে পছন্দ করলেও রণবীর তার থেকে দূরে সরে থাকে। সে রণবীরকে এই ব্যাপারে বললে রণবীর বলে নেহা তার টাইপের নয়, এই বলে সে চলে যায়। এরপর থেকে নেহা রণবীরকে ইমপ্রেস করার অনেক চেষ্টা করে। এদিকে নান্দুরা ব্রোকার পিটারকে ধরে, কারণ তার সাহায্যেই রণবীর এত তাড়াতাড়ি বাড়িটি বিক্রি করে পালিয়ে গিয়েছে। তো পিটারকে সামান্য মারধর করলে সে জানায় রণবীর গোয়াতে আছে, যার থেকে রণবীরের খোঁজ নিয়ে নান্দুরা গোয়ার উদ্দেশ্যেই বেরিয়ে পড়ে। যেখানে গিয়ে সে রণবীরকে কল করে আর তাকে বলে সে জানে সেই ব্যারিস্টার ধীরাজকে মেরেছে, তাই সে যদি বাঁচতে চায় তাহলে যেন তাকে 1 কোটি টাকা দেয়। কিন্তু রণবীর তখন বিরক্ত হয়ে তার কলটাই কেটে দেয়। কিছুক্ষণ পর রণবীরের ক্লাবে ডমিনিক আসে। সে রণবীরকে বলে তার এত বড় সাহস যে সে তার এলাকায় এসে ক্লাব কিনেছে। তখন রণবীর বলে সে তার নাকের নিচ দিয়ে ক্লাব কিনে ফেলেছে, সে তো কিছুই করতে পারেনি। আর কদিন পরই তার ক্লাবের উদ্বোধন, আর সেখানে সে ডমিনিককেও আমন্ত্রণ জানায়। ডমিনিক বলে সে তার ক্লাব ওপেনিং এর দিনই তা বন্ধ করে দিবে, কিন্তু তার এই হুমকিতে রণবীর একটুও ভয় পায় না। এদিকে রানীর কাছে মাজিজ নামের একজন কল করে, যার থেকে তারা 30 লক্ষ টাকা নিয়েছিল। মাজিজ তাদেরকে 15 দিনের মধ্যে 20 লক্ষ টাকা পরিশোধ করতে বলে, আর না হলে সে তাদেরকে হত্যা করবে। যেই কথা শুনে সবাই চিন্তিত হয়ে যায়। তখন সাহিল নান্দুর থেকে কল নিয়ে রণবীরকে কল করে আর বলে সে জানে সেই ধীরাজের খুনি। যে কথা শুনে রণবীর তার প্রমাণ জোগাড় করতে বলে কলটাই কেটে দেয়। আর সাহিলের কাছে নান্দুর বিরুদ্ধে তো কোনো প্রমাণই ছিল না। অপরদিকে বিক্রম মুম্বাই যায় আর অ্যান্টনির অফিসে রেইড চালায়, কিন্তু সেখানে সে সন্দেহজনক কিছুই খুঁজে পায় না। তখন অ্যান্টনি বিক্রম এবং পুলিশ ফোর্সদের নিয়ে খুব হাসাহাসি করে। বিক্রম তখন এতটাই রেগে যায় যে তাকে এক ঘুষি মেরে বসে, আর এই ঘুষির আঘাতের চিহ্ন নিয়েই অ্যান্টনি মিডিয়ার সামনে নিজেকে ইনোসেন্ট দাবি করে এবং বিক্রমকে ভিলেন হিসেবে দেখানোর চেষ্টা করে। সে এটা বলে যে বিক্রম নাকি তাকে ব্যক্তিগতভাবে দেখতেই পারে না, এই জন্যই তার সাথে এমন ব্যবহার করেছে। তো এরপর বিক্রম নাতাশার সাথে দেখা করে। মূলত নাতাশাই তাকে রেড দেওয়ার জন্য হিন্ট দিয়েছিল, কিন্তু তারা আসার আগেই অ্যান্টনি সমস্ত প্রমাণ সরিয়ে ফেলেছে। কথায় কথায় নাতাশার মনে পড়ে যায় সে সেদিন অ্যান্টনির রুমে একজন লোককে আসতে দেখেছিল। যেই কথা শুনে বিক্রম তাকে সেদিনকার সিসিটিভি ফুটেজ এনে দেওয়ার জন্য জোর করে, আর সেটা সে আনতে রাজিও হয়ে যায়, যদিও কাজটা মোটেও কঠিন কিছু না। অপরদিকে রণবীর নেহা এবং আশার সাথে মুভি দেখতে যায়, যেখানে সে নেহার কাছাকাছি চলে আসে এবং অন্যদিকে গিয়ে আশাকেও স্পর্শ করে। আর এই বলদ মেয়ে দুটো তো কিচ্ছুই বুঝতে পারে না। অন্যদিকে নান্দুরা তো তার বাড়িতে চলে যায় আর সেখানে প্রমাণ খুঁজতে থাকে, কিন্তু তারা সেখানে কিছুই পায় না। তখন রানী সাহিলকে গুলি করে হত্যা করে,
যাতে করে তারা সাহিলের লাশ দিয়ে রণবীরকে ফাঁসাতে পারে। কিন্তু তার এই কাজে নান্দু এবং রাজীব হা হয়ে যায়, কারণ সে সাহিলকে ভালোবাসত। নিজের ভালোবাসার মানুষকে কেউ কিভাবে নিজের স্বার্থের জন্য এভাবে মেরে ফেলতে পারে? যাই হোক, এদিকে রণবীর বাড়ি ফিরে এলে সে নেহা আর আশাকে ঘরে পাঠিয়ে দেয়। এরপর সে তার নিজের বাড়ি ফিরে আসে, আর সেখানে এসেই সে সাহিলের লাশ দেখতে পায়। এটা দেখেই তো সে হা হয়ে যায় যে এসব কিভাবে হলো। তখনই রানী তাকে কল করে আর বলে 20 মিনিটের মধ্যে পুলিশ তার বাড়িতে যাবে, কিন্তু যদি সে টাকা দিয়ে দেয় তাহলে পুলিশ তার বাড়িতে আর যাবে না। এই বলেই সে কল কেটে দেয়। তখনই দেখা যায় নেহা রণবীরের বাড়িতে আসে, কিন্তু ঘরের ভিতরে লাশ থাকায় রণবীর নেহাকে তার বাড়িতেই প্রবেশ করতে দেয় না। কোনো রকমে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর সে সাহিলের লাশকে পলিথিন দিয়ে পেঁচিয়ে একটি ব্রিজের উপরে যায় আর সেখান থেকেই পানিতে ফেলে দেয়। আর এই সব কিছু রানী তার ফোনে রেকর্ড করে নেয়। এদিকে দেখা যায় ডমিনিক রোহিতকে গুলি করে হত্যা করে। আর রোহিতের বাবা বলে রোহিতকে খুঁজে না পেয়ে সে চিন্তিত হয়ে অ্যান্টনির কাছে গেলে অ্যান্টনি তাকে নিয়ে ডমিনিকের আস্তানায় যায়, যেখানে রোহিতের বাবা তার লাশ দেখে কান্না করতে থাকে। তখন অ্যান্টনি তাকেও গুলি করে হত্যা করে, কারণ তারা বাপ ছেলে দুজনেই তার শত্রু। তার সন্দেহ ছিল যে রোহিতের বাবা পুলিশকে তথ্য দিয়ে সাহায্য করে, এজন্যই সে তাকে হত্যা করেছে। তো রাতের বেলা দেখা যায় রণবীর লুকিয়ে লুকিয়ে বিক্রমের বাড়ি গিয়ে গোপন ক্যামেরাটি লাগিয়ে দেয়, কিন্তু ভুলবশত তার হাতে লেগে একটি ল্যাম্প পড়ে যায়। তখনই সেই শব্দে মেঘার ঘুম ভেঙে যায় আর সে দেখতে আসে যে কিসের শব্দ হলো। তখনই রণবীর লুকিয়ে পড়ে এবং মেঘা চলে যাওয়ার পর সেখান থেকে দ্রুত বেরিয়ে আসে। এদিকে অ্যান্টনি ডমিনিককে তার ভাই জনকে খুন করতে বলে, কারণ সে তার কথার অবাধ্য হয়েছে। ডমিনিক তো নিজের ভাইকে প্রাণে বাঁচাতে তাকে বেল্ট দিয়ে মারতে থাকে, কিন্তু এতেও অ্যান্টনির রাগ কমে না। তখন অ্যান্টনি ডমিনিককে একটা ভিডিও দেখায় যেখানে ডমিনিক রোহিতকে গুলি করেছে, কিন্তু অ্যান্টনি রোহিতকে মারতে বারণ করেছিল। এই ভিডিও দেখে ডমিনিক একদম চুপ হয়ে যায়। তখন অ্যান্টনি বলে এটাই তার শেষ সুযোগ। এদিকে মুম্বাই থেকে গোয়া ফেরার সময় বিক্রম তার জুনিয়র জয়কে বলে তাদেরকে এটা খোঁজ করতে হবে যে কে তাদের অফিসের কথা লিক করেছে। এইসব কথা বলতে বলতেই তারা গোয়া এসে পৌঁছায়। তখন বিক্রম জয়কে মারতে থাকে, কারণ জয় সেদিন অ্যান্টনির অফিসে গিয়েছিল এবং সেই রেডের কথা আগে থেকেই অ্যান্টনিকে জানিয়ে দিয়েছিল, যেটা সে নাতাশার পাঠানো সিসিটিভি ফুটেজ দেখে জেনেছে। আর রাজীব সাহিলের জন্য কান্না করতে থাকে। তখনই রানী তাকে 7-5 বোঝানোর চেষ্টা করলেও সে তার কোনো কথাই কান দেয় না। তখনই নান্দু রানীকে বলে সে খুব ভালো করেই বুঝতে পারছে তার মাথায় কি চলছে। তখন রানী বলে সেদিন সে ইচ্ছে করেই সাহিলকে মারেনি। সে জেনে গিয়েছিল যে সাহিল নান্দুকে মেরে রণবীরকে ফাঁসানোর চেষ্টা করছে, আর একসাথে থাকতে থাকতে সে নান্দুকে ভালোবেসে ফেলেছে। তাই সে নান্দুকে বাঁচাতে সাহিলকে খুন করেছে। এই বলেই সে নান্দুকে তার দিকে অ্যাট্রাক্ট করে। এরপরই তারা দুজনে ইন্টিমেট হয়। অন্যদিকে নেহা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ক্লাবে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, কারণ আজ রণবীরের ক্লাবের উদ্বোধন। তখন তাকে তাড়াহুড়ো করে রেডি হতে দেখে আশাও রেডি হয়, কারণ সেও রণবীরকে পছন্দ করে ফেলেছে। যদিও সে জানে যে তার দিদি নেহা এবং রণবীর একে অপরের কাছাকাছি এসেছিল, তারপরও সে রণবীরকে পছন্দ করে। তো রণবীর যখন শপিং মলে যায় তখন রানী এসে তাকে সেই ভিডিওটি দেখায় যেখানে সে সাহিলের লাশকে পানিতে ফেলে দিয়েছিল। আর সেই সময় সেখানে নান্দু এবং রাজীবও আসে। নান্দু তাকে বলে সে বাড়ি বিক্রি করে যেই টাকা পেয়েছে সেখান থেকে অর্ধেক তাদেরকে দিয়ে দিতে হবে, আর এই জন্য সে তাকে 3 দিনের সময় দিচ্ছে। এই বলেই তারা চলে যায়। তো সন্ধ্যাবেলায় তার ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলে বিক্রম সেখানে আসে, যে রণবীরকে দেখে জিজ্ঞেস করে তাদেরকে এর আগে কখনো দেখা হয়েছিল, কারণ তার চেহারাটা তার চেনা চেনা লাগছে। তখন রণবীর বলে হয়তো গোয়াতেই সে কোথাও তাকে দেখেছিল। এরপর তারা দুজন একসাথে বসে ড্রিঙ্ক করার সময় রণবীর সুকৌশলে বিক্রমের ফোনটি নিয়ে তার সমস্ত অ্যাক্সেস নিজের ফোনে নিয়ে নেয়। আর সেই সময় সেখানে ডমিনিক আসে, কিন্তু সে বিক্রমকে দেখে সেখান থেকে চলে যায়। আর সে যেতে না যেতেই সেখানে রানী এবং রাজীবও চলে আসে। রানী তাকে টাকার কথা বলতে থাকে। তখনই আমরা রাজীবকে দেখি যে রণবীরকে অন্যভাবে স্পর্শ করতে চাইছিল। আর রণবীরও এতটাই চালাক যে সে বুঝে যায় রাজীবের আসলে ছেলেদের পছন্দ, তাই সেও এই সুযোগ হাতছাড়া করে না। সে রাজীবের সাথে একা দেখা করে আর তাকে এটা বোঝায় যে সেও রাজীবকে পছন্দ করে, কিন্তু রানী তাদের মাঝখানে সমস্যা হয়ে দাঁড়াবে। আর তাছাড়াও রানী সাহিলকে হত্যা করেছে, তাই তাদের রানীকে তাদের রাস্তা থেকেই দূরে সরাতে হবে। তাই সে রাজীবকে বলে সে যেন রানীকে হত্যা করে ফেলে, কিন্তু রাজীবের তা করতে সাহস হয় না। তখন রণবীর বলে সে যদি তাকে পেতে চায় তাহলে যেন রানীকে শেষ করে দেয়। এই বলে সে সেখান থেকে চলে যায়।
আর বাইরে এসে দেখে রানী বিক্রমের সাথে কথা বলছে, যেটা দেখে সে কিছুটা ঘাবড়ে গেলেও সে বিক্রমকে কিছুই বলে না। তো পার্টি শেষে চলে যাওয়ার আগে রানী রণবীরকে বলে সে বিক্রমের বোনেদের চোখে তার জন্য ভালোবাসা দেখেছে, আর তারা একে অপরের উপর জেলাস ফিল করে যখন রণবীর তাদের সাথে থাকে। তাই সব দিক বিবেচনা করে সে যেন তার টাকাগুলো তাড়াতাড়ি পরিশোধ করে দেয়। এদিকে বিক্রম তার এবং নাতাশার চ্যাটলিস্ট ডিলিট করে দিলেও তার ফোনের সব ইনফরমেশন চুরি করে ফেলায় রণবীর তার ফোনে তার এবং নাতাশার কিছু ভিডিও দেখে, যেগুলো দেখে সে অনেক খুশি হয়। এদিকে কমিশনারকে মুম্বাইয়ের রেডের যে ফাইল দেয়া হয়েছিল সেখানে কিছুই ছিল না, তাই কমিশনার বিক্রমকে গোয়াতে অ্যান্টনির অফিসে রেড দিতে বারণ করে, যার ফোনের সব কথা রণবীর শুনছিল, কারণ সে বিক্রমের ফোন হ্যাক করে নিয়েছিল। এরপর সে অ্যান্টনির অফিসের ম্যানেজার মাহেশকে কল করে। মাহেশ তার কল রিসিভ না করলে সে তার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা পাঠায়, যেটা দেখে মাহেশ অবাক হয়ে রণবীরের কল রিসিভ করে। রণবীর তখন তাকে তার সাথে দেখা করতে বলে। তো কিছুক্ষণ পরই দেখা যায় মাহেশ তার সাথে দেখা করতে গেলে সে মাহেশের সাথে একটা ডিল করতে চায়, কিন্তু মাহেশ বলে অ্যান্টনি যদি এই বিষয়ে জানতে পারে তাহলে সে তাকে খুনই করে ফেলবে, আর তাছাড়াও সে তার ডিল মানবেই বা কেন। তখনই রণবীর তাকে তার ফোনে কিছু একটা দেখায়, যেটা দেখে মাহেশ হা হয়ে যায়। এদিকে নাতাশাকে কান্না করতে দেখে অ্যান্টনি এর কারণ জিজ্ঞেস করে। তখন নাতাশা জানায় তার মা হাসপাতালে ভর্তি আর তার অর্গ্যানও ট্রান্সপ্লান্ট করতে হবে, কিন্তু সে এখনো প্রয়োজনীয় টাকা ম্যানেজ করতে পারেনি। যেই কথা শুনে অ্যান্টনি তাকে সান্ত্বনা দিয়ে বলে সে তাকে আগে জানায়নি কেন, তাকে আর এই নিয়ে ভাবতে হবে না, কাল সকালের মধ্যেই তার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। এদিকে বাড়িতে বসে আশা এবং নেহা যখন তাদের পছন্দ নিয়ে কথা বলছিল তখন রণবীর তাদের সমস্ত কথা শুনে নেয়। সে বুঝতে পারে আশাকে তার ফাঁদে ফেলা বেশি কঠিন হবে না, তাই পরের দিন সকালবেলায় মর্নিং ওয়াক করার সময় সে আশাকে বলে সে প্রথমে তাকেই পছন্দ করত, কিন্তু নেহা হঠাৎ এমন পরিবর্তন হলো যে তাকেও আশার মতো দেখতে লাগছিল, কিন্তু সে আশাকেই ভালোবাসে। যেই কথাগুলো আশা বিশ্বাস করে তার ফাঁদে পা দিয়ে দেয়। তাই সে বাড়ি গিয়ে নেহাকে বলে সে কেন এত তাড়াতাড়ি রণবীরের সাথে ডেটে চলে যাচ্ছে, রণবীরকে তো তার আগে বোঝা উচিত। যদি রণবীর তাকে ধোকা দেয়, এই নিয়ে তাদের দুই বোনের মধ্যে ঝগড়া হয়ে যায়। অপরদিকে মাহেশ রণবীরের বলা কথাগুলোই ভাবতে থাকে, যেখানে সে অ্যান্টনির কম্পিউটার থেকে ডাটা চুরি করে তাকে দিলে সে তাকে 5 কোটি টাকা দিবে। মাহেশ যেহেতু লোন নিয়েছে আর পাওনাদার তাকে লোনের টাকা পরিশোধ করার জন্য হুমকি দিচ্ছে, তাই সে রণবীরের কথা মতো অ্যান্টনির অফিসে যায়। সে সেখান থেকে কিছু ফাইলের ছবি তোলে এবং পেন ড্রাইভে সমস্ত কিছু কপি করে নেয়, কিন্তু তখনই অ্যান্টনি অফিসে চলে আসে। তাই সে দ্রুত ওয়াশরুমেই লুকিয়ে পড়ে। অ্যান্টনি তার রুমে এসেই কিছুটা অস্বাভাবিক অনুভব করে, তার মনে হয় কেউ একজন এখানে হয়তো এসেছিল। তো এরপর সে যখন তার হাত ধুতে ওয়াশরুমে যায় তখনই সে মাহেশকে ওয়াশরুমে দেখে। তখনই দেখা যায় মাহেশ অভিনয় করে ছুরি দিয়ে তার হাত কাটতে লাগে। এটা দেখে অ্যান্টনি তাকে বকা দেয়। তখন মাহেশ তাকে জানায় তার উপর লোনের বোঝা আছে, তাই সে মৃত্যুকেই বেছে নিয়েছে, কিন্তু অ্যান্টনি তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে আর বলে সে এত চিন্তা কেন করছে, সে তাকে সাহায্য করবে। এদিকে রাজীব রণবীরের কথা মতো রানীকে মারার জন্য তার ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এরপর যখন তারা ড্রিঙ্ক করে রাজীব তো নিজেই ঘুমিয়ে পড়ে, কারণ রানী তাকে ওষুধ মেশাতে দেখে ফেলেছিল। এরপর সে যখন চিপস আনতে যায় তখন রানী তাদের ড্রিঙ্কটা পাল্টে দেয়। কয়েক ঘন্টা পর যখন রাজীবের ঘুম ভাঙে সে দেখে রানী তার হাতের একটি আঙুল কেটে ফেলেছে, তাই সে ব্যথায় চিৎকার করতে থাকে। রানী তখন তাকে জিজ্ঞেস করে কে তাকে হত্যা করার জন্য বলেছিল, সে যেন সত্যি কথা বলে। এদিকে বিক্রম এবং জয় কমিশনারের কাছে অ্যান্টনির গোয়ার অফিসে রেড দেওয়ার কথা বলে। তখন কমিশনার তাদেরকে বকা দিতে থাকে, কারণ এর আগের বার তারা অ্যান্টনির মুম্বাইয়ের অফিসে রেড দিয়েছিল, কিন্তু সেখানে কিছুই পায়নি। উল্টো অ্যান্টনির গায়ে হাত তুলে সম্পূর্ণ পুলিশ ফোর্সকে সমালোচনার মুখে ফেলেছে। বিক্রম বলে এর আগের বার ইনফরমেশন লিক হয়ে গিয়েছিল, কিন্তু এবার তা হবে না। কমিশনার এবার বিক্রমকে আরো কথা শোনাতে লাগে। তখন জয় বলে এতে বিক্রমের কোনো দোষ ছিল না, তার ভুলের জন্য ইনফরমেশন হ্যাক হয়েছিল, কিন্তু এবার তা হবে না। এরপর বিক্রম রোহিত এবং তার বাবার ছবি দেখিয়ে বলে এরা অ্যান্টনির অফিসেরই লোক, কিন্তু তারা দুজন নিখোঁজ, তবে তাদের নামে কোনো এফআইআর করা হয়নি, তাই এর পেছনে নিশ্চয়ই অ্যান্টনি জড়িত আছে। এদিকে নাতাশা অ্যান্টনির কাছে গেলে অ্যান্টনি তাকে একটা গল্প শোনায়, যেখানে অ্যান্টনি তার বাবার চিকিৎসার জন্য টাকা ধার চেয়েছিল, কিন্তু এর জন্য তাকে অনেক খারাপ কাজ করতে বলা হয়। সে তখন চিন্তায় পড়ে যায় যে সে ওই কাজ করবে কি করবে না। এই কথা ভাবতে ভাবতেই তার বাবা মারা যায়। তাই সে নাতাশাকে বলে যে কোনো সিদ্ধান্ত সময় থাকতে নেওয়া উচিত। এই বলেই সে নাতাশাকে একটি বক্স দেয়, যেটা খুললে নাতাশা সেখানে একটি ড্রেস দেখে। আর এটা দেখেই তো নাতাশা চিন্তায় পড়ে যায়, কারণ সে যদি অ্যান্টনির কথা না শোনে তাহলে অ্যান্টনি তাকে তার মায়ের চিকিৎসার জন্য টাকা দেবে না।
এখন এখানে তো বুঝতেই পারছেন যে অ্যান্টনি আসলে নাতাশার কাছ থেকে কি চাইছে। তো এদিকে দেখা যায় রণবীর তার গাড়ি সার্ভিসিংয়ে দিয়েছে বলে মেঘার গাড়ি নিয়ে বাইরে বের হয়। তো রাস্তায় তার সাথে অফিসার জয়ের দেখা হয়। তো সে বিক্রমের এই গাড়িটি দেখে চিনতে পারে আর সেভাবে এটা কি চুরি হয়েছে কিনা, তাই সে মেঘাকে কল করে। তখন মেঘা জানায় এটা চুরি হয়নি, তাদের প্রতিবেশী রণবীর তার গাড়ি নিয়ে গেছে। এই কথা শোনার পরই জয়ের সন্দেহ দূর হয়। এরপর সে জয়কে লিফট দিলে জয়ের তাকে খুব চেনা চেনা লাগতে থাকে। অনেকক্ষণ ভাবার পর সে রণবীরকে ঠিকই চিনতে পারে, কারণ সেই কিছু বছর আগে রণবীরকে গ্রেফতার করেছিল। তো এরপর সে রাস্তার একপাশে গাড়ি থামাতে বলে। রণবীরও তার কথা মতো গাড়ি থামায়। রণবীর তখন জয়কে চ্যালেঞ্জ করে আর তারা দুজন লড়াইয়ে লিপ্ত হয় এবং রণবীর জয়কে মেরে আহত করে দেয়। এরপর সে জয়ের বডি গাড়ির ডিকিতে নিয়ে বের হয়ে যায়। তখনই পুলিশ চেকপোস্টে তার গাড়ি চেক করতে লাগলে বিক্রম সেখানে চলে আসে। আর গাড়িটি যেহেতু বিক্রমেরই ছিল তাই আর গাড়িটি চেক করা হয় না। তো বিক্রম রণবীরের সাথেই বাড়ি ফিরতে থাকে। তখন সে রণবীরকে জিজ্ঞেস করে তার কাছে এত টাকা থাকার পরও সে কেন গোয়াতে এসেছে। রণবীর জানায় সে এমনিতেই এখানে এসেছে। বিক্রম তখন বলে কেউ ভালোবাসা, টাকা, ফ্যামিলি, প্রতিশোধ এগুলো নিতেই জায়গা পরিবর্তন করে, তাছাড়া তো করে না। তাহলে সে কিসের জন্য এসেছে? যার প্রশ্নের উত্তরে রণবীর বলে এই সব কিছুর জন্যই সে গোয়াতে এসেছে। তো তার এমন কথা শুনে বিক্রম বেশ মজা পায়। সে আসলে এই সবকিছু মজা হিসেবেই ধরে নেয়। তো তখনই স্পিড ব্রেকারের উপর দিয়ে গাড়ি যাওয়ার সময় সেটা ঝাঁকুনি খেলে ডিকিতে থাকা জয়ের বডি গাড়ির সাথে ধাক্কা খায় আর সেখানে বেশ জোরেই শব্দ হয়। বিক্রম তখন রণবীরকে জিজ্ঞেস করে সে ডিকিতে কি রেখেছে। তখন রণবীর জানায় সে বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনেছে, সেগুলোই আছে, তেমন কিছু না। তো এরপর তারা যখন বাড়ি ফিরে আসে বিক্রম তখন রণবীরকে বলে সে তার জিনিসপত্রগুলো বাড়িতে রেখে আসতে সাহায্য করতে চায়, কিন্তু রণবীর বলে তার কোনোই প্রয়োজন নেই, সে নিজেই সবকিছু নিয়ে যেতে পারবে। সে বিক্রমকে বলে এর থেকে ভালো আপনি মেঘার কাছে যান, সে আপনার জন্য অপেক্ষা করছে। এই বলেই সে দ্রুত তাকে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর দেখা যায় নেহা এবং আশা তারা যখন ক্যাফেতে বসেছিল তখনই নেহা রণবীরের সাথে চ্যাট করছিল, যা দেখে আশার বেশ হিংসে হতে থাকে। তাই নেহা যখন তার ফোন রেখে বাইরে যায় এই সুযোগে আশা তার ফোনটা ডাস্টবিনেই ফেলে দেয়। একটা ছেলের জন্য এই দুই বোন এখন নিজেদেরই সহ্য করতে পারছে না। তো এদিকে দেখা যায় বিক্রম অফিস থেকে বাড়ি না ফিরে নাতাশার সাথে দেখা করতে যায়। তখনই মেঘা তাকে কল করে, কিন্তু সে নাতাশার কাছে আছে বলে সেই কলটিই কেটে দেয়। তখনই মেঘা বিক্রমের সহকারী অমিতকে কল করে। অমিত বলে বিক্রম রেসিডেন্সি হোটেলে গিয়েছে তদন্ত করার জন্য, যার কথা শুনেই মেঘার বিক্রমের উপর সন্দেহ হয়। এদিকে বিক্রম নাতাশার সাথে ইন্টিমেট হয়। তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে অ্যান্টনি নাতাশাকে বিক্রমের সাথে ভালোবাসার অভিনয় করে বিক্রমের কাছ থেকে কিছু ইনফরমেশন বের করতে বলে যে বিক্রম তার বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিচ্ছে, আর সে যদি তা না করে তাহলে সে তার মায়ের চিকিৎসার জন্য যে বিপুল পরিমাণে অর্থের প্রয়োজন তা পাবে না। এজন্যই নাতাশা বাধ্য হয়ে বিক্রমের সাথে ইন্টিমেট হয়। এদিকে নেহা রণবীরের সাথে দেখা করতে যায় ক্লাবে। তখন সে জানতে পারে রণবীর তো বাড়িতে রয়েছে। এরপর সে সোজা চলে যায় রণবীরের বাড়িতে, আর সেখানে গিয়ে দেখে রণবীর এবং আশা দুজনে মিলেই ধূমপান করছে। এটা দেখে নেহার খারাপ লাগে, তাই সে আশাকে এসব করতে বারণ করে, কিন্তু আশা তো তার কোনো কথাই শোনে না। তখনই রণবীর তাকে নিয়ে ডান্স করতে থাকে, আর ডান্স করতে করতেই তারা একে অপরের কাছাকাছি চলে আসে। আর তাদের দুজনকে এইভাবে দেখে আশা ভীষণ কষ্ট পায়, তাই সে দ্রুত ওয়াশরুমে চলে যায় আর নিজেই নিজের হাত কেটে ফেলে। এরপর আমরা রণবীরকে দেখি যে একটি কবরস্থানে গিয়ে ম্যারি ডিসুজা নামের একজনের কবরের নেমপ্লেট ফেলে দিয়ে ম্যারি শ্রীবাস্তব নামের নতুন একটি নেমপ্লেট লাগিয়ে দেয়। তবে সে এটা কেন করে তার কারণ তো আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। অপরদিকে মেঘা বিক্রমকে খুঁজতে আসে হোটেলে। তখন সে হোটেলের বাইরেই বিক্রম এবং নাতাশাকে দেখতে পায়। এটা দেখে তো সে খুবই রেগে যায়। তখনই সে নাতাশার কাছে এসে তাকে অনেক কথা শোনায় আর বিক্রমের থেকে দূরে থাকতে বলে চলে যায়। তখনই বিক্রম তার পিছু পিছু যায় তাকে শান্ত করার জন্য। এরপরই তারা একটা বারে যায়। তখনই দেখা যায় নেহা তাকে কল করে, কিন্তু সে নেহার কল তখন রিসিভ করে না। তাই আর কোনো উপায় না পেয়ে নেহা এবার রণবীরকেই কল করে। তখনই রণবীর দ্রুত ডাক্তার নিয়ে আসে। এরপরই বিক্রমরা বাড়ি ফিরে আসে। তখন তারা আশার এই অবস্থা দেখে ভীষণ চিন্তিত হয়ে যায়। সেই সময় রণবীর তাদেরকে জানায় ভয়ের কোনো কারণ নেই, ডাক্তার তাকে দেখেছে আর তার ইনজুরিও বেশি নয়, কয়দিন রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। এই বলেই সে সেখান থেকে চলে যেতে লাগে। তখনই বিক্রম তাকে ধন্যবাদ জানায়। যাই হোক, তো রণবীরের পর তার বাড়ি ফিরে যায়। তখন দেখা যায় রানী তাকে কল করে
আর বলে সে কি ভেবেছিল সে রাজীবকে কথার জালে ফাঁসিয়ে তাকে হত্যা করবে। তাকে মারা এত সহজ নয়। আর তার তো অনেক বড় সাহস, সে পুলিশ অফিসারের বাড়িতেই গোয়েন্দাগিরি করছে আর তার বোনদের নিয়ে খেলা করছে। এর ফল কিন্তু ভালো হবে না। এইসব বলেই রানী তার থেকে তার বাড়ি বিক্রির সম্পূর্ণ টাকা চেয়ে বসে। আর এই টাকা দিলেই তারা রণবীরকে ছেড়ে দিবে। তারা আর রণবীরের পেছনে পড়ে থাকবে না। কিন্তু রণবীর তো এই টাকা দিতে অস্বীকার করে। সে রানীকে এটাও বলে যে এমন করলে সে বিক্রমকে তাদের সব কথা বলে দিবে। তো পরের দিন দেখা যায় বিক্রমকে আমির জানায় তারা যেই খবর পেয়ে মুম্বাইয়ে রেড দিতে গিয়েছিল সেই পুরোটাই ছিল মিথ্যা। যেই কথা শুনে বিক্রম ভাবতে থাকে তাকে তো নাতাশা নিজের মুখে এই খবর দিয়েছিল, তাহলে কি সে তাকে মিথ্যা কথা বলল? এদিকে আশা অনেক কান্না করতে থাকে। তখন নেহা তাকে বলে সে কেন শুধু শুধু কান্না করছে, এভাবে কান্না করে কি লাভ? তখন আশা বলে সে আর রণবীর কাছাকাছি চলে এসেছিল, এটা দেখে তার খুব কষ্ট হয়েছে। আর সে নেহাকে বলে সেও আজকাল কেমন যেন পাল্টে গেছে। তখন নেহা বলে সে পাল্টায়নি, সে এখনো তার অনেক কেয়ার করে। এই কথা শুনেই আশা তাকে জড়িয়ে ধরে আর অনেক কান্না করতে থাকে। দুই বোনের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়। এদিকে নাতাশা যখন অ্যান্টনিকে তার মায়ের চিকিৎসার জন্য ৭৫ লক্ষ টাকা দিতে বলে তখন অ্যান্টনি বলে সে তো এত টাকা দিবে না, কারণ সে চেয়েছিল বিক্রমের অপমান হোক, কিন্তু সেসব তো কিছুই হয়নি, তাই সে তাকে টাকা দিবে না। নাতাশা বলে তাদের মধ্যে তো ডিল হয়েছিল, তাহলে সে এখন কেন মানা করছে? তখন অ্যান্টনি বলে তারা ডিল করার আগে থেকেই নাতাশা বিক্রমের অনেক ক্লোজ ছিল, সেটা সে ভালো করেই জানে, তাই সে এখন নাতাশাকে কোনো টাকাই দিবে না। তো কোনো টাকা না পেয়ে নাতাশা খুব কষ্ট পায়, কারণ টাকা না পেলে তার মায়ের চিকিৎসা হবে না। তখনই বিক্রম তাকে কল করে আর তাকে জানায় সে তার জন্য ১৫ লক্ষ টাকার ব্যবস্থা করে ফেলেছে। কিন্তু নাতাশা তার টাকা নিতে মানা করে দেয় আর তাকে তার স্ত্রীর কাছে ফিরে যেতে বলে। তো এরপর দেখা যায় বিক্রম কমিশনারের কাছে যায়। তখন কমিশনার জানায় অ্যান্টনির বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিতে হবে, কারণ তার উপর মহল থেকে অনেক প্রেসার আসছে। এই কেস নিয়ে আর সামনে আগানো যাবে না। তখনই বিক্রম তার কাছে আরো কিছুদিনের সময় চায়, কারণ সে অ্যান্টনির শেষ দেখতে চায়। এদিকে মহেশ রণবীরকে সেই পেন ড্রাইভটি দিতে আসে। রণবীর পেন ড্রাইভটি নিয়ে চলে যেতে লাগলে মহেশ তাকে একটি ভিডিও দেখায়, যেই ভিডিও দেখে রণবীর হা হয়ে যায়। আর এখন সে ১ কোটির জায়গায় ৫ কোটি টাকা চায়। তখন রণবীর বলে সে ভুল করছে, সে তার থেকে তত টাকাই নেবে যতটা সে তাকে দিবে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এদিকে অফিসার জয়ের কোনোই খোঁজ না পাওয়ায় বিক্রম খুব চিন্তিত ছিল। এদিকে দেখা যায় আশা রণবীরের সাথে দেখা করতে আসে আর বলে সে জানে তার আর নেহার মধ্যে কিছুই নেই, তবুও সে তাদেরকে কাছাকাছি আসতে দেখে অনেক আপসেট হয়ে গিয়েছিল, তাই তার হাত কেটে ফেলেছে। তখন রণবীর বলে সে যখন তার সাথে থাকে তখন নেহার কথা মনে পড়ে, আবার যখন নেহার সাথে থাকে তখন তার কথা মনে পড়ে। সে একসাথে তাদের দুজনের সাথেই থাকতে চায়। কি বাজে একটা ছেলে, চিন্তা করুন। আর সে আশাকে এটাও বলে যে সে এই পুরো ব্যাপারটাই সিক্রেট রাখবে। আর বোকা আশাও তো তার কথায় রাজি হয়ে যায়। সে রণবীরের ভালোবাসায় এতটাই পাগল হয়ে গেছে যে ভালো খারাপের ভেদাভেদ সে আর বুঝতেই পারছে না। যাই হোক, এদিকে দেখা যায় রণবীর ডমিনিকের সাথে দেখা করতে যায়। সে ডমিনিককে তার সাথে বিজনেস করতে বলে, কিন্তু ডমিনিক তাতে রাজি হয় না। তখন সে ডমিনিককে মাহেশের দেয়া সেই পেন ড্রাইভের ভিডিওগুলো দেখায়, যেখানে ডমিনিক মানুষদের হত্যা করছিল। তো এই ভিডিও দেখিয়ে রণবীর তাকে ব্ল্যাকমেল করে। তখনই সে তার সাথে ডিল করতে রাজি হয়ে যায়। এরপর আমরা রানী, নন্দু এবং রাজীবকে দেখি, যারা টিভি দেখছিল। তখনই দুজন লোক তাদেরকে মারতে আসে আর রানীই যায় দরজা খুলতে, কিন্তু সে যখন পিস্তল লোড করার শব্দ শোনে তখন সে আস্তে ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। যে যেন নান্দু দরজা খুলতেই তাকে এবং চেয়ারে বসে থাকা রাজীবকে ওই লোকগুলো হত্যা করে ফেলে। ততক্ষণে রানী তার পিস্তল রেডি করে সেই লোকগুলোকে গুলি করে হত্যা করে। তখনই লোকগুলোর ফোনে কল আসলে রানী তার রিসিভ করে। আর আমরা বুঝতে পারি রণবীর ডমিনিকের সাহায্যে লোক পাঠিয়ে রানীকে মারতে চেয়েছিল, যাতে করে সে তাকে ব্ল্যাকমেল করতে না পারে। এদিকে বিক্রম বাড়ি ফিরে দেখে তার স্ত্রী এবং বোনেরা রণবীরের সাথে আনন্দ করছে, তাই সে আর দেরি না করে তাদের জন্য খাবার রান্না করে। তো খাবার খাওয়া শেষে রণবীর এবং বিক্রম দুজনে মিলে গল্প করতে থাকে। বিক্রম রণবীরকে বলে সে আর নেহা অনেক ক্লোজ হয়ে গেছে, সে কি নেহাকে পছন্দ করে? তখন রণবীর জানায় সে নেহাকে বিয়ে করতে চায়। বিক্রম তো তার কথায় খুশি হয়।
কিন্তু সে যেহেতু রণবীরের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই জানে না, তাই সে তাকে এর আগে কোথায় থাকতো এই সব সম্পর্কে জানতে চায়। তখন রণবীর জানায় সে মুম্বাইয়ের ব্যান্ড্রাতে থাকতো, যা শুনে বিক্রম বলে ৬-৭ বছর আগে ব্যান্ড্রাতে তার পোস্টিং ছিল। সে রণবীরকে জিজ্ঞেস করে সে ব্যান্ড্রার কোথায় থাকতো। তখন রণবীর জানায় সে দুর্ধর্ষ পুলিশ অফিসার হয়েও তাকে ভুলে গেছে। সে কিভাবে ভুলে গেছে ৭ বছর আগে সে তাকে কিডন্যাপিং, শারীরিক নির্যাতন এবং হত্যা মামলায় গ্রেফতার করেছিল। এই কথা শুনে তো বিক্রম অবাক হয়ে যায় আর তার দিকেই তাকিয়ে থাকে। এবার তার সব মনে পড়ে, আর এজন্যই সে রণবীরকে বারবার জিজ্ঞেস করেছিল তাদের কি এর আগেও কখনো দেখা হয়েছিল কিনা। তো রণবীর বলে সে ৭ বছর জেল খেটে ভালো হয়ে গেছে, আর এতটাই ভালো হয়ে গেছে যে সে গোয়াতে বিজনেস করছে, আর এখন তার বিয়ের কথাও চলছে। এমনকি বিক্রমের বাড়িতে তার পাশে বসে ড্রিঙ্ক করছে। এই বলেই সে চলে যায়, আর বিক্রম তো হা করেই তার দিকে তাকিয়ে থাকে। সে কি বলবে আর কি করবে কিছুই বুঝতে পারে না। এরপরই বিক্রম ব্যান্ড্রা থানায় কল করে আর রণবীরের ফাইলটি আনার ব্যবস্থা করে। এরপর সে নেহা, আশা এবং মেঘাকে স্পষ্ট বলে দেয় যে তারা যেন আর কখনো রণবীরের সাথে কথা না বলে। আর তাদের কি কখনো সন্দেহ হয়নি রণবীরকে যে সে কোথা থেকে এসেছে, সে কে, বা তাদের বাড়ির পাশে বাড়ি কিনেছে কেন, আর তার এত ক্ষমতাই বা কোথা থেকে এসেছে যে ডমিনিকের সাথে পাঙ্গা নিয়ে ক্লাব কিনে নিয়েছে। তারা কি এই নিয়ে কখনোই কিছু ভাবেনি? সে এরপর বলে সে এবার রণবীরের আসল চেহারা সবার সামনে নিয়ে আসবে। এদিকে গুলিবিদ্ধ হয়ে রাজীব রণবীরের বাড়িতে আসে। তখন রণবীর তার অনেক সেবা করে, কারণ রাজীবকে ভবিষ্যতে তার কাজে লাগবে। এদিকে পরের দিন সকালবেলা দেখা যায় নেহা বিক্রমের সাথে কথা বলতে যায়, কিন্তু বিক্রম কলে ব্যস্ত থাকায় সে তার সাথে আর কথা বলে না। এরপর সে রণবীরের সাথেও দেখা করতে যায় আর তাকে জানায় বিক্রম তাদেরকে রণবীরের থেকে দূরে থাকতে বলেছে, কিন্তু সে জানে না বিক্রম এমন কেন করছে। এতদিন তো সবকিছু ঠিকই ছিল। তখন রণবীর বলে বিক্রম হয়তো কোনো কাজের কারণে আপসেট আছে, সেজন্যই এমন করছে। তাই সে নেহাকে এসব নিয়ে চিন্তা করতে বারণ করে। এদিকে ব্যান্ড্রা থানা থেকে বিক্রমকে জানানো হয় ৭ বছর আগে বিক্রমই রণবীরকে একটা মেয়েকে কিডন্যাপ এবং শারীরিকভাবে নির্যাতনের কারণে গ্রেফতার করেছিল। সে ৭ বছর জেল খেটে ১ মাস আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। যেই কথা শুনে তো বিক্রম রণবীরের ব্যাপারে আরও খোঁজ নিতে বলে। তখনই অমিত তাকে কল করে আর জানায় তারা জয়ের লাশ খুঁজে পেয়েছে। তো বিক্রমদের সন্দেহ জয়কে হয়তো অ্যান্টনি খুন করিয়েছে, কারণ জয় তো স্পেশাল অফিসার হয়েই কাজ করছিল। তো এরপর দেখা যায় বিক্রম রণবীরকে থানায় ডেকে পাঠায়। রণবীর এসে বলে সে তো এবার কোনো দোষ করেনি, তাহলে এবার তাকে কেন থানায় ডাকা হলো। বিক্রম তখন তাকে ওয়ার্নিং দেয় আর এটা বলে যে সে যেন তার বোনেদের থেকে দূরে থাকে। রণবীর বলে সে ব্যক্তিগত কথা থানায় বলছে। এই বলে সে তাকে অগ্রিম জামিনের কাগজ দেয়। বিক্রম বলে এই কাগজে তো কিছুই হবে না, সে যে কোনো অপরাধেই তাকে গ্রেফতার করতে পারবে। এই কথা শুনেই তো রণবীর বাইরে যায় আর একজনকে কল করে বলে এখন তার কাজ করার সময় এসে গেছে। তো এরপর দেখা যায় বিক্রম মহেশের সাথে দেখা করে, যে তাকে অ্যান্টনির বিরুদ্ধে কিছু প্রমাণও দেয়। বিক্রম সেই প্রমাণগুলো হাতে পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং কমিশনারের কাছেও যায়, আর কমিশনার এবার তাকে অ্যান্টনিকে গ্রেফতার করার জন্য পারমিশন দিয়ে দেয়। এদিকে অ্যান্টনি নাতাশাকে জিজ্ঞেস করে তার মা কেমন আছে, কিন্তু নাতাশা চুপ করেই থাকে, তার কথার কোনোই উত্তর দেয় না। তখন সে নাতাশাকে বলে সে আবারও তার সাথে একটা ডিল করতে চায়, আর এই ডিলে নাতাশাকে তার সাথে ইন্টিমেট হতে হবে। এই কথা শুনেই তো নাতাশা চমকে যায়, আর তখনই বিক্রম অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে সেখানে চলে আসে এবং অ্যান্টনিকে সবার সামনে থেকে গ্রেফতার করে নিয়ে যায়। অপরদিকে রানী ডমিনিকের আড্ডায় যায়, যেখানে গেলে ডমিনিক তাকে মারতে উঠে পড়ে লাগে। তখন সে ডমিনিককে ১০০ কোটি টাকার কথা বলে, যা রণবীরের কাছে আছে। এটা শুনেই তো ডমিনিক তার সাথে হাত মিলিয়ে নেয়। এরপর দেখা যায় আশা যখন রণবীরের কাছে আসে তখন সে জানায় তার ভাই বিক্রম তাকে তার সাথে দেখা করতে বারণ করেছে। তখন রণবীর তাকে ৭-৫ বুঝাতে থাকে যাতে করে আশা তার পরিবারকে ভুল বোঝে। অন্যদিকে অমিত অফিসে যাওয়ার সময় পথে একটি চায়ের দোকানের সাথে জয়ের বাইকটি দেখতে পায়, যেটা দেখে সে সেখানকার চাওয়ালাকে জিজ্ঞেস করে যে এই বাইকটা এখানে কিসের জন্য। তখন চাওয়ালা জানায় কিছুদিন আগে একটি ছেলে জয়ের বাইকের তেলের পাইপ কেটে দেয়। তখন অমিত বলে তো সে এটা দেখেও চুপ করেছিল কেন? তখন চাওয়ালা বলে সে তো ওই লোকটিকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছিল, কিন্তু লোকটি তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়। তো অমিতের সন্দেহ হলে সেই চাওয়ালাকে সে রণবীরের ছবি দেখায়, যাকে দেখেই সেই চাওয়ালা চিনে ফেলে আর বলে হ্যাঁ এই ছেলেই তো ছিল। অপরদিকে বিক্রম অফিস থেকে বাড়ি ফিরলে মেঘা তাকে জিজ্ঞেস করে সে কেন রণবীরের সাথে
তাদেরকে কথা বলতে বারণ করেছে এবং সে কেন তার বোনদেরকে বকা দিয়েছে। রণবীরের সাথে তার কিসের এত ঝামেলা। যে কথা শুনে বিক্রম নেহা এবং আশাকে তার কাছে ডাকে। তারা দুজন সেখানে আসলে বিক্রম তাদেরকে রণবীরের আসল রূপ দেখায়, যেখানে 7 বছর আগে তারা রণবীরকে গ্রেফতার করেছিল একটি মেয়েকে অপহরণ এবং হত্যার অভিযোগে। এই নিউজ দেখে তো নেহা কান্না করতে থাকে, কারণ সে তো রণবীরকে সত্যিই ভালোবেসে ফেলেছিল, কিন্তু রণবীর তাকে এত বড় ধোঁকা দিয়েছে। তাই সে এবার বিক্রমকে বলে সে আর কখনোই রণবীরের সাথে যোগাযোগ করবে না। এখন থেকে বিক্রম যা বলবে নেহা তাই শুনবে। এদিকে রানী এবং ডমিনিক মিলে রণবীরকে গান পয়েন্টে নিয়ে নেয় আর জোর করে তাকে তার সমস্ত সম্পত্তি লিখে দিতে বলে। এরপর আমরা অমিতকে দেখি, যে জয়কে হত্যার সন্দেহে রণবীরকে গ্রেফতার করতে আসে। আর সেখানে আসার পরই সে দেখতে পায় রানী এবং ডমিনিক দুজনেই বন্দুক হাতে নিয়ে বসে আছে। আর তখনই সে তাদের উপর আক্রমণ চালায়। এর ফলেই ডমিনিক মারা যায়, কিন্তু রানী সেখান থেকে কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হয়। তখন অমিত রণবীরকে বলে সে কি ভেবেছিল তাকে সে ধরতে পারবে না। সে সবকিছু জানতে পেরে গেছে যে রণবীরই জয়কে হত্যা করেছে। আর এই কথা বলতে না বলতেই রাজীব পেছন থেকে এসে তার মাথায় আঘাত করে আর তাকে সাথে সাথে অজ্ঞান করে ফেলে। পরের দিন সকালবেলা অ্যান্টনিকে কোর্টে তোলা হয়। তার উকিল জামিনের জন্য আবেদন করে, কিন্তু বিচারক অ্যান্টনির বিপক্ষের সমস্ত তথ্য প্রমাণ দেখে তাকে কারাগারেই পাঠিয়ে দেয়। কারাগারে গিয়ে অ্যান্টনি বিক্রমকে বলে সে জানে নাতাশা তার গুপ্তচর, তাই সে নাতাশাকে ছাড়বে না। যেই কথা শুনে বিক্রম হাসতে হাসতে বলে তাকে জেলে আটকে রাখার জন্য দরকার হলে সে নাতাশাকেও খুন করে ফেলবে। অ্যান্টনি তো এটা শুনে বেশ অবাক হয়। বিক্রম তখন বলে সে তো তার কাছ থেকেই এসব শিখেছে, তার তো কাজ শেষ হলে মানুষকে আর প্রয়োজন হয় না। সে তাকে আরও বলে যে জামিনে বের হওয়ার আগেই যদি কেউ তাকে খুন করে ফেলে। এই বলেই সে হাসতে থাকে এবং নাতাশাকে খবর দিতে যায় যে অ্যান্টনি তাকে মারতে চাইছে। এদিকে দেখা যায় ডমিনিকের মৃত্যুতে তার প্রেমিকা অনেক কান্না করতে থাকে আর সে অমিতের উপর প্রতিশোধ নিতে বলে। তখন রানী বলে যতই হোক অমিত একজন পুলিশ অফিসার, তারা যাই করুক না কেন সাবধানে করতে হবে। এদিকে বিক্রম নাতাশাকে কল করে। তখন নাতাশা জানায় তার মা মারা গেছে, সে তার মাকে বাঁচাতে পারেনি। এই কথা শুনে বিক্রমেরও খারাপ লাগে, তাই সে তার সাথে দেখা করতে যায়। বিক্রম তাকে সান্ত্বনা দেয় এবং বলে অ্যান্টনির লোকেরা তাকে মারতে চাইছে, তাই সে যেন আর দেরি না করে তার ব্যাগপত্র গুছিয়ে অন্য শহরে চলে যায়। আর সে তাকে কথা দিচ্ছে সে যেখানেই যাক না কেন সে তার সাথে দেখা করতে সেখানে যাবেই। কিন্তু নাতাশা তো তাকে ছেড়ে কোথাও যেতে রাজি হয় না। এদিকে রণবীরকে দেখানো হয় সে নেহাকে কল করলেও সে তার কল রিসিভ করে না। তাই রণবীর নেহার কাছে একটি চিঠি এবং একটি ছবি পাঠায়, যেখানে রণবীরের সাথে একটি মেয়েও ছিল। রণবীর নেহাকে সত্যি জানানোর জন্য চার্চে আসার কথা বলে। নেহাও তার চিঠি পেয়ে চার্চে চলে যায়, যেখানে যাওয়ার পর রণবীর তাকে বলে সে আজ তাকে সব সত্যি কথা বলবে। রণবীর বলে বিক্রম তার লাইফ নষ্ট করে ফেলেছে। এই কথা শুনে নেহা বলে তার ভাই একজন সৎ ও নিষ্ঠাবান অফিসার। তখন রণবীর বলে সে তাকে যে মেয়েটির ছবি দেখিয়েছিল সেই মেয়েটি তার স্ত্রী ম্যারি ডিসুজা। তো এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে রণবীর ম্যারিকে ভালোবেসেই বিয়ে করে, কিন্তু একদিন তাকে ম্যারিকে অপহরণ এবং শারীরিক নির্যাতনের অপরাধে গ্রেফতার করা হয়। তাকে জেলে নিয়ে যায় অফিসার জয়, আর তাকে সেখানে অনেক মারধর করা হয়। তখনই আমরা কমিশনার এবং ম্যারির বাবা ব্যারিস্টার ধীরাজকে দেখি, যে রণবীরকে ম্যারির জীবন থেকে সরানোর জন্যই ফাঁসিয়ে দেয়। ম্যারি যখন থানায় এসে তার স্বামী রণবীরকে গ্রেফতার করার কারণ জিজ্ঞেস করে, জয় জানায় ম্যারি এখনও নাবালিকা, তাই তাকে বিয়ে করার অপরাধে রণবীরকে গ্রেফতার করা হয়েছে। তখন ম্যারি বলে সে তো এখন আর নাবালিকা নেই, সে এখন অ্যাডাল্ট। কিন্তু জয় বলে তার বাবা কেস করেছে আর তার বাবাই ভালো জানে সে অ্যাডাল্ট নাকি অন্য কিছু। এই বলে সে ম্যারিকে সেখান থেকে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর বিক্রম সেখানে আসে আর জয়কে জিজ্ঞেস করে রণবীর কি কিছু স্বীকার করেছে। জয় জানায় না, সে কিছুই বলেনি। তখনই বিক্রম তাকে আরও টর্চার করার কথা বলে সেখান থেকে বের করতে বলে। তারপরই রণবীরকে প্রচণ্ড মারধর করা হয়। তখন তার মা আর বোন এসে তাকে মার খেতে দেখে কান্না করতে থাকে। আর রণবীরকে এতটাই নির্যাতন করা হয় যে সে কোনো অপরাধ না করেও পুলিশের দেয়া বয়ান অনুযায়ী স্বীকার করে নেয় যে সে ম্যারিকে কিডন্যাপ করে শারীরিকভাবে নির্যাতন করেছে। আর এই জন্য তাকে 7 বছরের কারাদণ্ডও দেয়া হয়। আর সে যখন সাজা শেষ করে জেল থেকে বের হয় তখন আর কিছুই বাকি থাকে না। তার মা বোন লোকলজ্জায় বিষ পান করে আর ম্যারি ও রণবীরকে হারিয়ে মারা যায়।
তাই সে সবকিছুর প্রতিশোধ নিতে গোয়ায় চলে আসে। যার মুখ থেকে এসব কথা শুনে নেহা অবাক হয়ে যায়। রণবীর বলে সে প্রতিশোধ নিতে আসলেও নেহাকে দেখে আর তাকে ভালোবেসে সে বুঝতে পেরেছে এসব প্রতিশোধ বিষের মতো, যা ধীরে ধীরে সব কিছু ধ্বংস করে দেয়। এরপর সে বলে নেহা যদি তাকে ঘৃণা করে তাহলে সেটা সে করতেই পারে, এখানে তার আর কিছুই বলার নেই। তখন নেহা বলে সে তাকে ঘৃণা করে না, সে তাকে অনেক ভালোবাসে। অন্যদিকে নাতাশা বিক্রমকে কল করে আর বলে সে তাকে ছাড়া কোথাও যাবে না। বিক্রম তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেখানেই যাক না কেন সে তার পাশে থাকবে, তার সাথে দেখা করবে। কিন্তু নাতাশা তো কোনো কিছুতেই রাজি হয় না, সে তাকে ছেড়ে কোথাও যাবে না বলে দেয়। এরপর নাতাশা বিক্রমকে বলে সে যেন তার সাথে যায়, কিন্তু বিক্রম বলে তার পরিবার আছে, চাকরি আছে, সে তার সাথে যেতে পারবে না। তখনই নাতাশা তাকে বলে তাদের একসাথে ছবি এবং চ্যাট আছে যেগুলো সে মেঘাকে দেখিয়ে দিবে। তখন সে কি করবে? এই কথা শুনে বিক্রম বলে সে কি তাকে এখন ব্ল্যাকমেল করছে, কিন্তু নাতাশা তো তার কথার কোনো উত্তর না দিয়েই কল কেটে দেয়। এরপর বিক্রম তাকে বারবার কল করলেও নাতাশা তার কলই রিসিভ করে না। এরপর নাতাশা মেঘাকে কল করে আর তার সাথে দেখা করতে বলে, কিন্তু মেঘা তার সাথে একদমই দেখা করতে চায় না। তবে নাতাশা এত রিকোয়েস্ট করায় সে শেষমেশ রাজি হয় আর নাতাশার বাড়িতে গিয়ে পৌঁছায়। কিন্তু মেঘা সেখানে গিয়ে দেখে নাতাশার হাত থেকে রক্ত বের হচ্ছে, যা দেখে সে খুব ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে। এদিকে বিক্রম দেখে নেহা রণবীরের সাথে গাড়িতে করে বাড়ি ফিরছে, এটা দেখে সে প্রচণ্ড রেগে যায়। তখন সে নেহাকে বলে সে তাকে বারণ করেছিল রণবীরের সাথে যোগাযোগ করতে। তখন নেহা উল্টো তাকে কথা শোনাতে থাকে, কারণ সে তাকে তার রোল মডেল ভাবত, কিন্তু সে টাকা খেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে আর একটা নিরপরাধ ছেলেকে তার স্ত্রীকে কিডন্যাপ করার অপরাধে ফাঁসিয়ে দিয়েছে। এই কথা শুনে বিক্রম অনেক রেগে যায় আর তার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। নেহা বলে সে রণবীরের সাথে যোগাযোগ করবেই করবে, তাকে কেউ আটকাতে পারবে না। এই সব কিছু নিয়ে খুবই ডিস্টার্ব ছিল বিক্রম, আর সে যখন চুপচাপ বসেছিল তখনই মেঘা তাকে বলে যে নাতাশা তাকে কল করে আর্জেন্টলি দেখা করতে বলেছিল। কিন্তু সে যখন নাতাশার বাড়ি যায় তখন সে তার ডেড বডি দেখতে পেয়েছে। নাতাশা মারা গেছে শুনে তো বিক্রম অবাক হয়ে যায়। সে মেঘাকে বলে আজকাল নাতাশা কেমন যেন হয়ে গিয়েছিল, সে ইল্লিগাল কাজের সাথেও জড়িয়ে গিয়েছিল। কিন্তু মেঘা বলতে থাকে নাতাশা তাকে কি এমন জিনিস দেখানোর জন্য তাড়াহুড়ো করে ডেকেছিল, আর সে যদি তাকে কিছু দেখাতেই চাবে তাহলে কেন কিছু না দেখিয়ে নিজেই নিজেকে শেষ করে দিল। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে দেখা যায় বিক্রমই আসলে নাতাশার বাড়ি গিয়ে তাকে খুন করেছে। এদিকে রাজীব রণবীরকে নেহার ব্যাপারে জিজ্ঞেস করে, তখন রণবীর বলে সে শুধু বিক্রমের উপর প্রতিশোধ নেয়ার জন্যই এই সব কিছু করছে, তাছাড়া নেহার সাথে তার কিছুই নেই। কিন্তু রাজীবের তার কোনো কথাই বিশ্বাস হয় না, তাই সে রণবীরের ড্রয়ার ঘাটাঘাটি করলে সম্পত্তির দলিল পেয়ে যায়। এদিকে জন ডমিনিকের মৃত্যুর বদলা নিতে রণবীরকে মারার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু রানী রণবীরকে মেরে 100 কোটি টাকা হাতছাড়া করতে চাইছিল না, তাই সে আগে রণবীরকে কল করে। তখন দেখা যায় এই কলটা রিসিভ করে রাজীব। এদিকে জনের লোকেরা যখন রণবীরকে মারতে যায় তখনই রাজীব এসে জনকে হত্যা করে ফেলে, আর রণবীর জনের লোকদেরকে টাকা খাইয়ে তার পক্ষে নিয়ে নেয়, যাদেরকে সে রানী এবং ডমিনিকের গার্লফ্রেন্ডকে মারার জন্য পাঠায়। কিন্তু সুযোগ বুঝে রানী রণবীরের পাঠানো লোকদেরকেই মেরে ফেলে। এদিকে রণবীর তার বাড়ি ফিরে গেলে রাজীব বলে সে তার জন্য সবকিছু করতে পারে, কারণ সে তাকে পছন্দ করে। রণবীর এখন ভালো করেই বুঝতে পারে যে এই লড়াইয়ে রাজীব হলো তার ট্রাম্প কার্ড, তাই সে রাজীবের সাথে কিছু ঘনিষ্ঠ মুহূর্তও কাটায়, যাতে করে রাজীব সবসময় তার কথা শুনে চলে। এরপর সে থানায় যায় আর কমিশনারকে একটা ভিডিও দেখায় যেখানে বিক্রম তাকে মারধর করছিল। যেই ভিডিও দেখে কমিশনার বিক্রমকে অনেক কথা শোনায়। সে বলতে থাকে সে এইভাবে আইন হাতে তুলে নিতে পারে না, রণবীরের সাথে তার এত শত্রুতা কিসের। তখন বিক্রম জানায় রণবীরই হলো ব্যারিস্টার ধীরাজের মেয়ের জামাই, যাকে তারা ফাঁসিয়েছিল এক সময়, তাই সে এখন তাদের উপর প্রতিশোধ নিতে এসেছে। তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে কমিশনার একজন আইপিএস অফিসার থেকে কমিশনারের পদ এবং 2 কোটি টাকা পাওয়ার জন্য ব্যারিস্টার ধীরাজের কথা মতো রণবীরকে ফাঁসিয়ে দেয়, যাকে ফাঁসাতে সে বিক্রমকে কাজে লাগায়। আর এজন্যই রণবীর এখন ফিরে এসেছে তাদের উপর প্রতিশোধ নিতে। এই সব কথা শুনে কমিশনার বেশ চিন্তায় পড়ে যায়। তখন বিক্রম বলে সে রণবীরকে সামলে নিবে, এই বলে সে বাইরে আসে। তখনই রণবীর তাকে বলে সে তার থেকে সবকিছু ছিনিয়ে নিবে, যেই সবকিছু সে তার থেকে ছিনিয়ে নিয়েছিল। বিক্রম তখন বলে সে তার এবং তার ক্যারিয়ারের মাঝখানে কাউকে আসতে দিবে না। যাই হোক, তো এরপর রণবীর বাড়ি ফিরে যায়।
তখনই রানী তাকে কল করে আর তাকে বলতে থাকে সে শেষমেশ রাজীবের সাথেও থাকছে আর রাজীব তার আসল রূপ জেনেও তার সাথে থাকছে। এরপর সে রণবীরকে বলে সে কি বুঝতে পারছে না রাজীব কেন নিজে গুলি খেয়ে তার কাছে এসেছে এবং তাকে জনের হাত থেকে বাঁচিয়েছে। এই সব কিছু বলে সে রণবীরকে এইটা জানায় যে রাজীব কিন্তু তাকে ডাবল ক্রস করার কথা ভাবছে, তাই সে যেন সাবধানে থাকে। এই বলেই সে তার কল কেটে দেয়। তখনই বিক্রম অ্যান্টনিকে জানায় সে রণবীরকে মারতে যে লোকদেরকে পাঠিয়েছিল তারা সবাই মারা গেছে। এরপর সে আবারও মাহেশের সাথে দেখা করতে যায় কিছু ইনফরমেশনের জন্য। মাহেশ তাকে ইনফরমেশন দিয়ে চলে যেতে লাগলে বিক্রমকে কিছু সিবিআই অফিসার সার্চ করে, যেখানে তারা ইনফরমেশনের জায়গায় ডলারের বান্ডেল খুঁজে পায়। বিক্রম বুঝতে পারে তাকে ফাঁসানো হয়েছে। তাছাড়াও সিবিআই তার বাড়িতে রেড দিলে সেখানে অনেক টাকা খুঁজে পায় আর মেঘাকে গিফট দেয়া একটা ডায়মন্ডের নেকলেসও খুঁজে পায়, যেটা অরিজিনাল ডায়মন্ডের না হলেও রণবীর লুকিয়ে লুকিয়ে তা পাল্টে দিয়েছিল আর সেই ওই টাকাগুলো বাড়িতে রেখে গিয়েছিল। এদিকে রণবীর মাহেশকে তার কাজের জন্য টাকা দিয়ে দেয়। তখনই তাকে আশা কল করে। সে তাদের বাড়িতে যায়। কিছুক্ষণ পর দেখা যায় মেঘা বিক্রমকে জামিনে ছাড়িয়ে আনে। বিক্রম তাকে বোঝানোর চেষ্টা করে যে তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু মেঘা তো তার কোনো কথাই শোনে না। তাছাড়াও জানা যায় কমিশনার বিক্রমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। এরপর তারা বাড়ি ফিরে গেলে বিক্রম রণবীরকে তার বাড়িতে দেখে অনেক রেগে যায়। সে রণবীরকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে, কিন্তু তার স্ত্রী এবং বোনেরাও তাকে ছেড়ে চলে যায়, কারণ তারা বিক্রমের সাথে একেবারেই থাকতে চায় না। যেই কথা শুনে বিক্রম খুবই রেগে যায় আর তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। মেঘারা রণবীরের সাথে একটি গেস্ট হাউসে যায়, যেটা সে তার বন্ধুর বাড়ি বলে দাবি করে। সে তাদেরকে একটি রুমে গিয়ে ফ্রেশ হতে বলে আর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরই তারা খেয়াল করে তাদের কারো ফোনের নেটওয়ার্ক নেই, আর তাছাড়াও সেই রুমে পর্দা টাঙানো থাকলেও কোনো জানালা ছিল না আর রুমের দরজাও বাইরে থেকে লক ছিল। এই সব কিছু বুঝতে পেরে তারা কিছুটা আতঙ্কিত হয়ে যায় আর রণবীরকে ডাকতে থাকে। তখনই আমরা রণবীরকে দেখি যে নিশ্চিন্ত হয়ে সোফায় বসেছিল, কারণ সে এত বছর ধরে বিক্রমের উপর প্রতিশোধ নেয়ার প্ল্যান করছিল। সেটা আজ সফল হতে চলেছে। এদিকে বিক্রম যখন ড্রিঙ্ক করছিল তখন রানী তার সাথে দেখা করতে আসে আর তাকে রণবীরের বিরুদ্ধে থাকা কিছু প্রমাণ দিয়ে বলে অফিসার আমিত, জয় এবং আরও কিছু খুনের পেছনে রণবীরই জড়িত আছে। তো এই সব প্রমাণ হাতে পেয়ে বিক্রম খুবই খুশি হয়ে যায়। তো এরপরই তারা রণবীরের বাড়িতে চলে যায়। তখন তারা দেখতে পায় রণবীর এতদিন ধরে গোপন ক্যামেরা দ্বারা তাদের সবার উপর নজর রাখছিল। এই সব দেখে বিক্রম রণবীরকে কল করে, কিন্তু রণবীর তো তার সিমটাই নষ্ট করে ফেলেছে, তাই বিক্রম তার সাথে যোগাযোগও করতে পারে না। কিছুক্ষণ পর দেখা যায় রণবীর নিজেই তাকে কল করে। তখনই সে রণবীরকে তার পরিবারের কথা জিজ্ঞেস করে। রণবীর জানায় সে তার পরিবারকে মেরে ফেলেছে। এই কথা শুনে বিক্রম অনেক উত্তেজিত হয়ে ওঠে। তখন রণবীর বলে সে চিন্তা করছে কেন, সে তার পরিবারকে এখনো মারেনি, কিন্তু খুব দ্রুতই মারবে। বিক্রম তখন তাকে বলে ফেস টু ফেস তার সাথে লড়াই করতে। রণবীরের উত্তরে জানায় নিশ্চয়ই সে তার সাথে ফেস টু ফেস লড়াই করবে, কিন্তু এর আগে তাকে তার পরিবারের সামনে রণবীরের সাথে করা সমস্ত অপরাধের কথা স্বীকার করতে হবে। আর কোনো অপশন না থাকায় বিক্রম তার কথায় রাজি হয়ে যায়। এদিকে মেঘা প্ল্যান করে তার হাত কেটে ফেলে আর রণবীরের কাছে সাহায্য চায়। তো রণবীর যখন তাদেরকে সাহায্য করতে আসে এই সুযোগেই নেহা এবং আশা পালিয়ে যায়। অপরদিকে বিক্রম কমিশনারের কাছে গিয়ে সাহায্য চাইলেও কমিশনার বলে সে এখন আর পুলিশ অফিসার নেই। তখনই বিক্রম বলে তার পরিবারকে রণবীর বন্দি করে রেখেছে আর এতদিন সে তাই করেছে যা তাকে সে করতে বলেছিল, আর এখন সে তাকেই সাহায্য করছে না। এই কথা শুনে কমিশনার তাকে জিজ্ঞেস করে তার কি সাহায্যের প্রয়োজন এখন। এদিকে রণবীর যখন মেঘার কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দিচ্ছিল তখন মেঘা তাকে জিজ্ঞেস করে সে কেন এসব কিছু করছে। রণবীর বলে তার পরিবারকেও হত্যা করা হয়েছিল, তাই সে তাদেরকে মেরে প্রতিশোধ নিবে। তখনই মেঘা তার কাছে অনুরোধ করে যেন সে তাদেরকে ছেড়ে দেয়। আর তখনই নেহা এবং আশাও ফিরে আসে, কারণ তারা তাদের ভাবিকে ছাড়া কোথাও যাবে না। যাদের এভাবে ফিরে আসতে দেখে রণবীর দরজা খোলা রেখেই চলে যায়। তখনই আশা তাকে জিজ্ঞেস করে সে কি কখনো তাকে বা তার বোনকে ভালোবাসেনি। রণবীর বলে তার মনে প্রতিশোধের বিষ এতটাই যে সেখানে কোনো ভালোবাসার জায়গা নেই, সে তাদেরকে শুধুমাত্র ব্যবহার করেছে। এই কথা শুনে তো আশা তাকে অনেক কথা শোনায় আর সেখান থেকে চলে যায়। এদিকে বিক্রম
তার স্ত্রী আর বোনদের ফোনের লোকেশন ট্রেস করার চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। তখনই তার ডিপার্টমেন্টের এক লোক তাকে রণবীরের গাড়ির নাম্বার বলতে বলে, কারণ এখনকার বেশিরভাগ গাড়িতেই জিপিএস লাগানো থাকে। এদিকে কমিশনার যখন তার রিটায়ারমেন্টের শেষ মুহূর্তে সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল, তখনই রণবীর তাকে কল করে আর বলে সে এত পাপ করে, এত মানুষের জীবন ধ্বংস করে এত সহজেই রিটায়ার্ড হয়ে যাবে, কিন্তু সে তো তা হতে দিবে না। সে তার বিপক্ষে একটা একটা করে প্রমাণ জোগাড় করেছে, সে তাকে তার পাপের শাস্তি দিয়েই ছাড়বে। এই বলেই রণবীর কল কেটে দেয়। আর তখনই কমিশনারের কাছে সিবিআই এর অফিসারেরা আসে, যাদের কাছে কমিশনারের সকল কুকর্মের প্রমাণ রয়েছে। কমিশনার বুঝতে পারে তার খেলা এখানেই শেষ, তাই সে আর বেশি কথা না বলে চুপচাপ সিবিআই অফিসারদের সাথে চলে যায়। অপরদিকে বিক্রম অ্যান্টনিকে জেল থেকে ছাড়িয়ে আনে। এরপর সে তাকে পিস্তল দেয় এবং মাহেশকে সেখানে ডাকে, কারণ মাহেশ অ্যান্টনির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তাই অ্যান্টনি মাহেশকে গুলি করে হত্যা করে। আর তার প্রতিশোধ নিতে সাহায্য করায় বিক্রমও তার থেকে সাহায্য চায়। এদিকে রানী রাজীবের সাথে দেখা করে তাকে জানায় যে রণবীর তাকে ব্যবহার করছে, কিন্তু রাজীব তার কথা কোনোভাবেই মানতে চায় না। সে বলে যে রণবীর তাকে ভালোবাসে। এর আগেও কিন্তু রানী রণবীরকে রাজীবের নামে অনেক কথা বলেছিল, কিন্তু রণবীর ভালো করেই জানে যে রাজীব তার হাতের মুঠোয় আছে, রাজীব তার সাথে উল্টোপাল্টা কিছুই করবে না। যাই হোক, তো এখন রানী রাজীবকে বলতে থাকে বিক্রম কিন্তু রণবীরকে মারার জন্য খুঁজছে, আর রণবীর যদি মারা যায় তাহলে তারা 100 কোটি টাকাও পাবে না। তাই এখন রাজীব এটা ভাবুক যে সে কি টাকা নিয়ে ভালো করে আরামায়েশে জীবন কাটাতে চায়, নাকি আগের মতো অভাবে থাকতে চায়। এদিকে জিপিএস লোকেশন ট্রেস করে বিক্রম রণবীরের গাড়ি খুঁজে পায়। তখনই রণবীর তাকে কল করে আর একটা জায়গায় আসতে বলে, যেখানে সে তার পাপের কথা স্বীকার করে নিবে আর তার পরিবারও বেঁচে যাবে। এই কথা শুনে বিক্রম রণবীরের বলা ঠিকানায় যায়। তো সে সেখানে গেলে রণবীর তাকে তার অপরাধ স্বীকার করে নিতে বলে, কিন্তু বিক্রম আগে তার পরিবারের কথা জিজ্ঞেস করে। তখনই তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। রণবীর বিক্রমের দিকে বন্দুক তাক করলে বিক্রম তার থেকে সুকৌশলে বন্দুকটি নিয়ে নেয়। বিক্রম তখন রণবীরকে বলে সে তাকে সত্যিটা স্বীকার করাতে চায়, তাই না? তাহলে শুনুক তার আসল কাহিনী। বিক্রম বলে রণবীরের ম্যারিকে বিয়ে করা তাদের কাছে লটারির মতো ছিল। ব্যারিস্টার ধীরাজ তাদের সাথে ডিল করে যে তারা যদি রণবীরকে গ্রেফতার করে এবং ফাঁসিয়ে দেয়, তাহলে সে তাকে ডিএসপি এবং আশোক তিওয়ারিকে কমিশনারের পদ পাইয়ে দিবে। আর এই সুযোগ তারা কেউই হাতছাড়া করতে চায়নি, তাই তো তারা রণবীরকে কিডন্যাপিং এবং নারী নির্যাতনের মামলায় ফাঁসিয়ে দেয়। আর ম্যারির ভুল জন্ম নিবন্ধনটা তার বাবা ধীরাজই দিয়েছিল, কিন্তু ম্যারি তা জানতে পেরে যায়। তাই সে রণবীরের মা এবং বোনের সাথে অন্য শহরে চলে যেতে লাগে এবং তখন তাদের অ্যাক্সিডেন্ট হয়ে তারা মারা যায়। আর এই কথা বলতে না বলতেই পেছন থেকে মেঘা এবং তার বোনেরা সবকিছু শুনতে পেয়ে যায়। বিক্রম তখন বলে সে এতক্ষণ মিথ্যা বলছিল যাতে করে রণবীরের হাত থেকে তাদেরকে মুক্ত করতে পারে, কিন্তু মেঘার তার কথা এক ফোঁটাও বিশ্বাস হয় না, কারণ রণবীর তাকে আগেই সবকিছু বলেছিল। কিন্তু সে তার কথা বিশ্বাস না করলে রণবীর বিক্রমের মুখ থেকেই সব কথা শুনতে বলে। আর মেঘা যখন সব কথা জানতে পারে তখন সে বুঝতে পারে বিক্রম কতটা স্বার্থলোভী। তাই সে এবং আশা নেহা বিক্রমকে ছেড়ে চলে যায়। যাদের চলে যাওয়াতে বিক্রম রেগে রণবীরের দিকে বন্দুক তাক করে। তখনই সেখানে অফিসার অমিত চলে আসে, যাকে রণবীর বিক্রমের আসল রূপ সম্পর্কে বলে দিয়েছিল। অমিত তখন বিক্রমকে বন্দুক ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু তখনই সেখানে রানী আসে আর তাদের মাথায় আঘাত করে। রানী এবং বিক্রম দুজনেই রণবীরকে গান পয়েন্টে নেয়। তখনই বিক্রম রণবীরকে বলে সেদিন তার স্ত্রী, মা এবং বোনের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তা বিক্রম করিয়েছিল। রণবীর তো আগে জানতো তার মা বোন বিষ খেয়ে মারা গেছে, কিন্তু পরে সে জানতে পেরেছে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সেটা বিক্রমই করিয়েছিল। এটা জেনে তো সে রাগে ফুঁসতে থাকে। তখনই সেখানে অ্যান্টনি আসে আর বলে কেউ তার দিকে চোখ তুলে কথা বলুক তা সে পছন্দ করে না, আর বিক্রম তো তাকে অপমান করেছে, তার হাতে হাত কড়া পরিয়েছে, তাই সে বিক্রমকে এত সহজে ছেড়ে দিবে কি করে। এই কথা বলেই সে সেখানে পুলিশ নিয়ে আসে। তখনই বিক্রম রেগে রণবীরকে গুলি করে দেয়। সেই সময় মেঘা রণবীরের সামনে চলে আসে আর গুলি তার গায়ে লেগে সে মারা যায়। তখন রণবীর সুযোগ বুঝে বিক্রমের থেকে পিস্তল নিয়ে গুলি চালাতে শুরু করে, কিন্তু পুলিশরা তাকে ধরে ফেলে। এরপর বিক্রমকে গ্রেফতার করা হয় খুন এবং বিনা অপরাধীকে ফাঁসানোর জন্য। আর এরপর দেখা যায় নেহা এবং আশা দুজনেই গোয়া ছেড়ে চলে যায়। এরপর আমাদের রাজীবকে দেখানো হয় যে সুকৌশলে রণবীর থেকে তার সম্পত্তি লিখে নেয়, কারণ সে বুঝতে পেরেছিল রণবীর তাকে ব্যবহার করছে, তাই সেও সুযোগের সদ্ব্যবহার করে আর 100 কোটি টাকা তার নামে করে নেয়, যে টাকার পেছনে রানীও ছুটছে। এদিকে জেলের ভেতর রানী বিক্রমের সাথে দেখা করতে আসে। সে বিক্রমকে বলে তাদের দুজনের শত্রুই এক, তাই তাদের হাত মিলিয়ে নেওয়া উচিত,
কারণ ভবিষ্যতে তারা একসাথে কাজ করলে ভালো হবে, যার কথা শুনে বিক্রম তার সাথে হাত মিলিয়ে নেয়। এরপর আমরা সৌরভ খান্না এবং জয়বীর খান্নাকে দেখি, যাদেরকে ডায়মন্ড চুরি এবং তাদের কোম্পানির বসকে খুনের দায়ে গ্রেফতার করা হয়েছে। এরপরে দৃশ্য চলে যায় জয়বীর এবং সিকান্দারের কাছে, যাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু তারা এই সাজা থেকে মৃত্যুকেই বেছে নেয়। তাই তাদেরকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তারা সেখানে বিস্ফোরণ ঘটায় আর ঘটনাস্থলেই সবাই মারা যায়। এরপর আমাদের 2020 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে হার্ষ তার স্ত্রী সারা এবং সারার ভাই অস্কারকে দেখি আমরা। তারা হর্স রাইডিং খেলা দেখতে এসেছিল, তো তারা সেখানে তাদের ঘোড়া রিওকে দিয়েই এই রেস চালায়। তারা রেস জিতার জন্য এতটাই ডেসপারেট যে অস্কার তাদের বিপক্ষের এক প্রতিযোগীর সাথে ইন্টিমেট হয়ে রেস থেকে দূরে সরিয়ে দেয়, যাতে করে সেই রেস তারাই জিততে পারে। তো আমরা সেখানে রাজীবকেও দেখি, যে রণবীরের থেকে হাত করা টাকাগুলো দিয়ে আরামে দিন কাটাচ্ছিল, আর দেখা যায় সেও এই প্রতিযোগিতায় তার ঘোড়া নামিয়েছে। রেস শুরু হলে হার্ষদের ঘোড়া রিও খুব ভালোই দৌড়াচ্ছিল। তখনই রাজীবের ঘোড়াও ভালো রেস করতে থাকে এবং সে প্রথমে চলে আসে। তাদের ঘোড়া 1-2 পজিশনে দৌড়াচ্ছিল, কিন্তু তখনই সেখানে আদিত্যা নামের একজন তার ঘোড়া নিয়ে 7 নম্বর পজিশন থেকে একদম 1 নম্বর পজিশনে চলে আসে এবং সে তার রেসও শেষ করে, যা দেখে হার্ষরা অবাক হয়ে যায়, কারণ তারা কখনো কোনো রেসে হারেনি। আর আজ আদিত্যা নামের নতুন একজন তাদেরকে হারিয়ে দিয়েছে। এরপর প্রতিযোগিতা জেতায় আদিত্যাকে পুরস্কার দেয়া হলেও সে তা গ্রহণ করে না, কারণ সে জেতার জন্য খেলে, টাকার জন্য নয়। তখনই আমরা রানীকে দেখি, যে একজন লোকের সাথে থাকে। সেই লোকটি আদিত্যাকে টিভিতে দেখে বলে আদিত্যা বেঁচে আছে কিভাবে। তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আদিত্যাকে কিছু লোক গুলি করে। কে সেই লোকগুলো যারা আদিত্যাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি চালিয়েছিল, আর আদিত্যাই বা কে, সেটা আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। তো বর্তমানে হার্ষ, সারা এবং অস্কার তাদের অফিসে ছিল। তারা একটা হর্স রাইডিং হারাতে তাদের অনেক টাকার লস হয়ে যায়, যেটা দেখে সারা বলে তাদের এত টাকা লস হয় কি করে, তারা তো মাত্র 5 বছরে এই প্রথম কোনো প্রতিযোগিতা জিততে পারেনি। তখনই তাদের ম্যানেজার বলে তারা এতদিন ধরে হর্স রাইডিং জিতে যেই লাভ হতো তা দিয়ে তাদের বিজনেস করে যাচ্ছিল, আর না হলে তাদের বিজনেস তো অনেক আগে থেকেই ডাউন। তখনই সারা বলে রেস তারা কাল হেরেছে, আর লোকসান তাদের গত 3 মাস ধরে হচ্ছে। তাই সে 3 মাসের মধ্যে কত টাকা উইথড্র করেছে, কি কাজে খরচ করেছে, সেই সবকিছুর ডিটেলস তাকে দেওয়ার জন্য বলে। তখনই তার কাছে একটা কুরিয়ার আসে, যেখানে আদিত্যা তাদেরকে তার পার্টিতে ইনভাইট করে। তারাও সেখানে যায়। তো এই পার্টিতে গিয়ে আদিত্যার স্পিচ শুনে সারা তার উপর ইমপ্রেস হয়ে যায়। আর তাছাড়াও আদিত্যা সারার সাথে ফ্লার্টও করে। সে সারাকে তার সাথে বন্ধুত্বও করতে বলে। তখনই হার্ষ সেখানে আসে আর বলে তারা শুধু বিজনেস ডিল করে, বন্ধুত্ব নয়। তো পরের দিন সারা তাদের ব্যাংক ডিটেলস দেখে জানতে পারে অস্কার বিভিন্ন সময় মোটা টাকা তার অ্যাকাউন্টে জমা করেছে। অস্কার বলে সে কিছুই করেনি। সে সারাকে তার অ্যাকাউন্ট দেখাতে যায়। তখন সে দেখে এখানে তো সত্যি অনেকগুলো টাকা এসে জমা হয়েছে। অস্কার তখন অবাক হয়ে বলে সে সত্যিই জানে না এত টাকা তার অ্যাকাউন্টে কিভাবে এলো। কিন্তু সারা এবং হার্ষ তার কথা বিশ্বাস করে না। তারা তাকে তাদের গাড়ি এবং কোম্পানি দুটো থেকেই বের করে দেয়। তখন অস্কার একটা বারে এসে ড্রিঙ্ক করতে থাকে। তখনই রাজীব সেখানে আসে, যাকে দেখে অস্কার বেশ বিরক্ত হয় আর তার উপর রাগ প্রকাশ করতে লাগে। রাজীব তাকে সেই জায়গায় রাগ দেখাতে বলে যেখানে দেখানো উচিত। এদিকে সারা এবং হার্ষ কথা বলতে থাকে। তাদের এখন ফিনান্সিয়াল ক্রাইসিস এতটাই যে তারা যেই রেস কোর্সটি কিনতে চাচ্ছিল সেটার অকশনের টাকাও নেই তাদের কাছে, কিন্তু তারা সেই রেস কোর্সটি যে কোনোভাবেই কিনতে চায়। তখনই সেখানে আদিত্য আসে আর তাদের সাথে একটা ডিল করতে চায়, যেখানে সে তার টাকা আর হার্ষের জোশ কোম্পানির নামের জোরে রেস কোর্সটি কিনে নিবে। হার্ষ বলে তার কাছে টাকা পয়সা, যশ খ্যাতি কোনো কিছুর অভাব নেই, তাহলে সে কেন তাদের সাথে মিলে রেস কোর্স কিনতে চায়। তখন আদিত্য বলে ব্ল্যাক মানি দিয়ে সে তা কিনতে পারবে না, আর টাকাগুলোকে ক্লিন দেখানোর জন্য জোশ কোম্পানি সবচেয়ে ভালো হবে। আর তারা যদি এই ডিল করতে চায় তাহলে যেন কাল তার অফিসে আসে আর তার পার্টনারদের সাথে দেখা করে। হার্ষ তখন বলে তারা কাল সময় মতো সেখানে চলে আসবে। তখন আদিত্য বলে তারা দুজন নয়, শুধুমাত্র সারা। এই বলে সে চলে যায়। এদিকে অস্কার সেই রাতটা রাজীবের বাড়িতেই কাটায় আর সেখানে সে রাজীবের ল্যাপটপটা ব্যবহার করে তাদের ম্যানেজার অনিরুদ্ধের নাম্বারটা হ্যাক করে আর সেখান থেকে জানতে পারে অনিরুদ্ধ আদিত্যার সাথে যোগাযোগ করত। আর এখান থেকেই সে বুঝতে পারে এই সবের পিছনে আদিত্যা রয়েছে। অপরদিকে সারা আদিত্যার সাথে দেখা করতে যায়। তখন আদিত্যা তাকে তার পার্টনার এবং ক্লোজ ফ্রেন্ড হিনার সাথে দেখা করায়, যেখানে তারা সারাকে বলে তাদেরকে এই অকশনে মিনিস্টার সাপোর্ট করবে। তো এই সমস্ত কথা শুনেই সারা বলে তার একটা শর্ত রয়েছে,
যেখানে তাদেরকে জোশ কোম্পানির সাথে নয়, শুধুমাত্র তার সাথে ডিল করতে হবে। হিনা বলে এতে তো তার কোনো সমস্যাই নেই, এটা সারার ব্যক্তিগত ব্যাপার যে সে কিভাবে ডিল করবে। অর্থাৎ সারা হার্ষকে রেখে একা একাই ডিলটা করতে চায়, যার পেছনে হয়তো তার কোনো ইন্টেনশন রয়েছে। এদিকে অস্কার লুকিয়ে লুকিয়ে একটি বাড়িতে যায়, যেখানে সে একটি রুমে গেলে জোশ কোম্পানি সম্পর্কে বিভিন্ন পেপার কাটিং আর হাঁসদের অনেকগুলো ছবি এবং আরও নানা জিনিস দেখতে পায়। সে সেখানে সৌরভ খান্না এবং জয়বীর খান্নার সাথে আদিত্যার ছবিও দেখে। তখনই পেছন থেকে টনি তার দিকে বন্দুক তাক করে। এদিকে রাতের বেলা হার্ষ সারাকে তার মিটিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সারা জানায় তার কাছে আদিত্যার পার্টনার হিনার কথাবার্তা অন্যরকম লেগেছে, আর তার মনে হয় না অস্কার এমন কিছু করতে পারে। তাই সে অনিরুদ্ধের সাথে কথা বলতে যায়। কিন্তু আমরা আদিত্যাকে দেখি যে গোপনে অনিরুদ্ধের বাড়িতে প্রবেশ করে তাকে হত্যা করে, কারণ অনিরুদ্ধ যে তাকে সাহায্য করেছে অস্কারকে ফাঁসাতে, সেটা সে বেঁচে থাকলে সারা জানতে পেরে যাবে, আর এটা তার লক্ষ্য পূরণে বাধা হয়ে দাঁড়াবে। তাই সে তাকে হত্যা করে ফেলে। আমরা বুঝতে পারি আদিত্যার জোশ কোম্পানির উপর কোনো রাগ আছে, যে জন্য সে তাদের উপর প্রতিশোধ নিতে চায়। এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে জয়বীরকে ডায়মন্ড চুরি এবং তাদের বিদেশি পার্টনারকে হত্যার অভিযোগে এবং সৌরভ খান্নাকে এই সব কিছু লুকানোর জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তো তাদেরকে যখন থানায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই সৌরভকে কেউ একজন গুলি করে হত্যা করে, আর এটা দেখে সৌরভের স্ত্রীও হার্ট অ্যাটাক করে মারা যায়। বর্তমানে অস্কার টনিকে বলে সে তাকে না মেরে খাতিরদারি করেছে, অর্থাৎ সেও তার মতো আদিত্যাকে খুঁজছে। তো এরপর সে জিজ্ঞেস করে এই আদিত্যা কে, কোথা থেকে এসেছে এবং সে কি চায়। এই সব কিছু তার জানতে হবে, কিন্তু এর আগে সে জানতে চায় আদিত্যার সাথে সেই ছবিতে কে রয়েছে। তখন টনি বলে আদিত্যার সাথে ছবির লোকটি হলো অফিসার সিকান্দার মালিক, এবং তার পাশে রয়েছে তার বোন হিনা। হিনা আদিত্যার গার্লফ্রেন্ড। 5 বছর আগে সিকান্দার তার ভাই রকিকে মেরে তার স্বর্ণের চালান নিয়ে পালিয়ে যায়, কিন্তু সিকান্দারকে যখন পুলিশ ধরে তখন হিনা তার স্বর্ণের চালান নিয়ে পালিয়ে যায়। আর সে তো আদিত্যাকে নিজের হাতে গুলি করেছিল, তাহলে এই আদিত্যা বেঁচে গেছে কিভাবে? আর যাই হোক না কেন, সে তার স্বর্ণ ফিরে পেতে চায়। তাই সে অস্কারকে তার সাথে মিলে আদিত্যার বিরুদ্ধে কাজ করতে বলে। অস্কারও তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপর আমাদের অফিসার নান্দুকে দেখানো হয়, যাকে আমরা সিজন 1-এ ডমিনিকের পাঠানো গুন্ডাদের হাতে গুলি খেতে দেখেছিলাম। কিন্তু তার সৌভাগ্য যে সে মারা যায়নি। সে কয়েক মাস হাসপাতালে ভর্তি থাকার পর সুস্থ হয়ে চাকরিতে জয়েন করেছে, যেখানে তার সিনিয়র ইন্দিরা খান্না বলে 5 বছর আগে তার ভাই জয়বীর তাদের পরিবারের সম্মান বিসর্জন দিয়ে ডায়মন্ড চুরি করেছিল। যে ডায়মন্ডগুলোকে মালদ্বীপে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকেই দুবাই নিয়ে যাওয়া হয়। তখন একজন শেখ তা কিনে নেয়, আর এই সব কিছুর মধ্যে তারা ডায়মন্ড বিক্রির টাকাগুলো একসাথে না পাঠিয়ে একটি ছোট কোম্পানির মাধ্যমে অল্প পরিসরে পাঠাচ্ছে, যা বিগত কয়েক বছর ধরে চলছে, কারণ এতে করে তারা সরকারের চোখ ফাঁকি দিতে পারছে। তখন নান্দু বলে কিন্তু তাকে জেলে নিয়ে যাওয়ার সময় তো সে বোমা বিস্ফোরণে মারা গেছে, তাহলে ডায়মন্ড বিক্রির টাকা কে পাচ্ছে? ইন্দিরা বলে এই বিষয়ে জানার জন্য সে নতুন করে তদন্ত শুরু করেছে, তাই সে গোয়া যাবে। তখনই নান্দু বলে সে তো গোয়ার অলিগলি সব চেনে, তাই সে কি তার সাথে যেতে পারে তাকে সাহায্য করতে? যার কথা শুনে ইন্দিরা নান্দুকেও গোয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলে। এদিকে রাজীব যখন বাড়িতে ছিল তখন সেখানে রানী আসে, যাকে দেখে রাজীব অবাক হয়ে যায়। তো রানী তার কাছে তার টাকার ভাগ চায়, যেটা সে রণবীরের থেকে চালাকি করে লিখে নিয়েছিল। রাজীব তখন বলে তার কাছে এই বাড়ি ছাড়া আর কিছুই নেই, সে তার সব টাকা ঘোড়ার রেসে হারিয়ে ফেলেছে। তখন রানী তাকে আদিত্যার কথা বলে, যার পেছনে সবাই লেগে আছে, কারণ আদিত্যা স্বর্ণের চালান নিয়ে পালিয়ে গিয়েছিল। তাই সে আদিত্যার থেকে সেই টাকাগুলো আত্মসাৎ করার জন্য রাজীবকে তার সাথে হাত মেলাতে বলে। রাজীবও তখন তার কথায় রাজি হয়ে যায়। অপরদিকে হিনা পার্টি দিলে সারা সেখানে আসে। আদিত্য সারার সাথে গল্প করে অন্যদিকে গেলে সেখানে হার্ষ আসে, যাকে দেখে সারা কিছুটা চমকেই যায়। হার্ষ জানতে পেরেছিল যে সারা ব্যক্তিগতভাবেই আদিত্যর সাথে ডিল করেছে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে এবার ঝগড়া শুরু হয়ে যায়। তখনই সারা রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর আদিত্য সারার কাছে গিয়ে বলে এসব ডিল তো শুধু বাহানা, সে তাকে ভালোবাসে, তাই তার সাথে ডিল করতে এসেছে। যেই কথা শুনে সারা হা হয়েই তার দিকে তাকিয়ে থাকে। অপরদিকে ইন্দিরা যখন ডায়মন্ড চুরির কেসটি রিওপেন করার জন্য অনুমতি পেয়ে যায়, সে তো খুবই খুশি হয়। আর এদিকে আদিত্যকে তার ডাক্তার বলে সে যদি হাই ডোজের মেডিসিন নিয়ে ইনজেকশন দেয় তাহলে এতে তার শারীরিক ক্ষতি হতে পারে।
তখন হিনার কাছে কল আসলে সে জানতে পারে ইন্দিরা গোয়া আসছে ডায়মন্ড কেসটি নিয়ে তদন্ত করতে। যেই কথা শুনে আদিত্যাও চিন্তায় পড়ে যায়। পরের দিন সকালবেলা আদিত্যা সারাকে কল করলে তারা দুজন কথা বলতে থাকে। তখনই হার্ষ সারার উপর চেঁচামেচি করতে থাকে, কারণ সে আদিত্যার সাথে একটু বেশি মেলামেশা করছে। তখনই সারা বলে সে তার স্ত্রী হলেও সে তাকে কিছুই দিতে পারেনি, আর আজ সে আদিত্যার সাথে অকশনে যাবে, যেটা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ফোনে হার্ষ আর সারার ঝগড়া শুনে আদিত্যা তো হাসতে থাকে। এরপর তারা অকশনে গেলে সারা শুধু একে একে দাম হাঁকাতেই থাকে। আদিত্যা তাকে শান্ত হতে বললেও সে 100 কোটি দিয়ে ডিল ফাইনাল করে নিতে চায়, কিন্তু তখনই অস্কার এসে 110 কোটি দিয়ে রেসকোর্সটি কিনে নেয়। যাকে এত টাকা নিয়ে উপস্থিত হতে দেখে সারা এবং আদিত্যা দুজনেই অবাক হয়ে যায়। এদিকে নান্দু এবং ইন্দিরা গোয়া চলে আসে, আর গোয়া এসেই নান্দু রাজীবকে খোঁজার জন্য লোক লাগিয়ে দেয়। তখনই ইন্দিরা এসে তাকে সেই কোম্পানির খোঁজ লাগাতে বলে যেখানে ডায়মন্ড বিক্রির টাকা এসে জমা হয়। তো ঘোড়ার রেসের জন্য সারা এবং হার্ষ আসলেও ঘোড়াকে মাদক দেওয়ার অভিযোগে তাদেরকে প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে দেওয়া হয়, যেটা অস্কারই করিয়েছিল প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ তারা তাকে একসময় বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর এই সবকিছু দেখে সারা প্রচণ্ড রেগে যায়, কারণ সে হেরে গেছে, যেটা তার ইগোতে লাগে। এদিকে আদিত্যা অস্কার এবং টনির ব্যাপারে খোঁজ নিতে থাকে। তখনই অস্কার তাকে কল করে আর বলে সে এখন রেস কোর্সের মালিক। আদিত্যার তো রেস কোর্সের প্রয়োজন, আর তার আদিত্যাকে, তাই সে এখন থেকে আদিত্যাকে হার মেনে নেওয়া শিখতে বলে। তখনই আদিত্যা তাকে বলে সে কখনো হারতে শিখেনি, আর অস্কারের ভুল ধারণা ভাঙার জন্য তাকে তার সাথে দেখা করতেই হবে। এই বলেই সে কল কেটে দেয়। এদিকে হিনা আদিত্যার উপর রাগ করে, কারণ তারা রেস কোর্স কিনতে পারেনি, আর এটা তাদের প্ল্যানের উপর প্রভাব ফেলবে। তখনই আদিত্যা বলে সে বুঝতেই পারেনি যে অস্কার সেটা কিনে নিবে, কিন্তু তার রেস কোর্স কেনার পেছনে টনি রয়েছে। যেই কথা শুনে হিনা কিছুটা অবাকই হয়। আদিত্যা বলে এই সামান্য হার তাদের ভবিষ্যতের উপর কোনো প্রভাব ফেলবে না। এদিকে রানী যখন রাজীবের বাড়িতে যায় তখন তার পিছু পিছু নান্দুও যায়। নান্দুকে জীবিত দেখে রানী অবাক হয়ে যায়। তখন নান্দু বলে সে তাকে রেখে পালিয়ে গেলেও সৌভাগ্যক্রমে সে বেঁচে গিয়েছিল। এই বলে সে রানীর কাছে তার টাকার ভাগ চায়। তখন রানী বলে তার কাছে কোনো টাকা নেই, সব টাকা রাজীবের কাছে, সে তো এতদিন জেলেই ছিল। তখন নান্দু বলে তাহলে তো সে তার আর কোনো কাজেরই নয়। এই বলে সে তাকে মেরে ফেলতে নেয়। তখনই রানী বলে সে তাকে মেরেও ফেলতে পারবে না, কারণ এতে তার কোনোই লাভ হবে না, বরং সে যদি বেঁচে থাকে তাহলে নান্দুরই লাভ, কারণ সে নতুন একজনকে পেয়েছে যার কাছে অনেক টাকা আছে। তখনই সেখানে রাজীব আসে। নান্দুকে দেখে সে অবাক হয়ে যায়। নান্দু তখন তাদের দুজনকে তাকে 30 কোটি টাকা দিতে বলে। তখন রাজীব বলে টাকা তো নেই তাদের কাছে। তখন রানী বলে তাদের কাছে 500 কোটি টাকা কামানোর প্ল্যান আছে। যেই কথা শুনে নান্দু অবাক হয়ে যায়। রানী তখন বলে টনির স্বর্ণ আদিত্যার কাছে আছে, আর আদিত্যার ব্যাংক ব্যালেন্স নিয়ে নিলে তারা 500 কোটির থেকেও বেশি টাকা পাবে, তাই তারা আদিত্যার থেকে টাকা নেয়ার চেষ্টা করবে। যার কথা শুনে নান্দুও প্ল্যান শুরু করে দেয়। এদিকে আদিত্যা অস্কারের সাথে দেখা করতে যায়, যেখানে অস্কার তাকে বলে রেসকোর্স তো আর সে পাবে না, আর তার কালো টাকাও সাদা করার স্বপ্নই রয়ে যাবে। তাই সে আদিত্যাকে তার সাথে বিজনেস ডিল করতে বলে। তখনই আদিত্যা বলে যে অস্কারকে তো তার বোনই বিশ্বাস করে না, তাহলে সে কি করে করবে? সে যতই মানুষের ল্যাপটপ হ্যাক করে ইনফরমেশন জেনে থাকুক না কেন, সে তার কিছুই করতে পারবে না। আর সে যে টনির টাকা দিয়ে রেসকোর্স কিনেছে তা সে ভালো করেই জানে। এই বলেই সে চলে যেতে লাগে। তখনই সারা তাকে কল করে আর তার সাথে দেখা করতে বলে। তো পরের দিন অস্কার টনির কাছে গেলে টনি তাকে বলে সে যদি আদিত্যার সম্পর্কে জানতে চায় তাহলে আগে এটা জানুক যে সে কেন তার বোন সারার পেছনে পড়ে আছে। এদিকে নান্দু এবং ইন্দিরা একটি বিল্ডিংয়ে যায়, যেখানে তারা মালদ্বীপ থেকে আসা টাকাগুলোর ব্যাপারে অনুসন্ধান করতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা সেখানে একটি ফাইল খুঁজে পায়, যেখানে কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিল। কিন্তু তখনই তারা সেখানে কারো ছায়া দেখে আর তার পিছু করতে থাকে। আর সেই ছায়ার পিছু করতে করতে তারা বাইরে চলে আসে, কিন্তু এখানেও কাউকেই খুঁজে পায় না। কিন্তু তখনই সেই পথ দিয়ে অস্কার যাওয়ার সময় সে ইন্দিরাকে গাড়িতে তুলে নেয়। তাদের দুজনের কথা শুনে আমরা বুঝতে পারি তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক ছিল, আর অস্কার জয়বীরের বন্ধু ছিল। ইন্দিরার খারাপ সময়ে সে তার পাশে না থাকার জন্য আজও গিল্টি ফিল করে। ইন্দিরা বলে সে এখন আর অতীত নিয়ে ভাবছে না, সে সব অনেক আগেই ভুলে গেছে। অপরদিকে আদিত্য সারার সাথে দেখা করতে গেলে সারার মাথায় রক্ত দেখতে পায়, আর এটা দেখেই সে বুঝতে পারে যে হার্ষ তার গায়ে হাত তুলেছে। তাই সে ভীষণ রেগে যায়। তখন সারা তাকে শান্ত করে। এরপর আদিত্যাই তার কপালে ওষুধ লাগিয়ে দেয় এবং সারাকে বলে সে তার সব স্বপ্ন পূরণ করবে, কারণ সে তাকে পছন্দ করে। আর সারা রেসকোর্সের মালকিন হতে চায়, তাই সে তাকে যে করেই হোক ওই রেসকোর্সের ময়দান তার কাছে এনে দিবে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়,
যেখানে হিনা এবং আদিত্যার অ্যাক্সিডেন্ট হলে হিনা গুরুতর আহত হয়। তার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। আর তখনই তার ভাই অফিসার সিকান্দার খবর পায় যে টনির ভাই স্বর্ণ চালান করছে। সেই খবর পেয়ে সে টনির ভাই সহ সেখানকার সবাইকে হত্যা করে আর সব স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। আর সেখানকার কিছু স্বর্ণ বিক্রি করে সে হিনার চিকিৎসা করায় এবং আদিত্যাকে হিনার নিরাপত্তার দায়িত্ব দিয়ে সে সারেন্ডার করে নেয়। তো টনি যখন হিনাকে মারতে আসে ততক্ষণে আদিত্যা তাকে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়, কিন্তু টনি আদিত্যার উপরই গুলি চালিয়ে দেয়। তবে ভাগ্য ভালো থাকায় সে সেই যাত্রায় বেঁচে যায়। বর্তমানে ইন্দিরা অস্কারের হ্যাকিংয়ের স্কিল দিয়ে সেই ফাইল থেকে কোড ডিকোড করে ফেলে আর জানতে পারে সেই সব কিছু, অর্থাৎ ব্যাংকে টাকা ট্রান্সফারের সব ডিটেলস। তো প্রতি মাসে মালদ্বীপ থেকে 25 লক্ষ টাকা পাঠানো হয়, যা 3 মাস পর পর উত্তোলন করা হয়। আর এভাবেই গত 8 বছর ধরে টাকা পাঠানো হচ্ছে। আর কে এই টাকাগুলো উত্তোলন করে তা জানার জন্য অস্কার ইন্দিরাকে এবার ব্যাংকগুলোতে নজর রাখতে বলে। এদিকে হিনা আদিত্যার বাড়িতে আসে আর সেখানে সারাকে দেখে সে রাগ করে সেখান থেকে চলে যায়। আদিত্য তাকে থামানোর অনেক চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। এরপর দেখা যায় আদিত্য টনির সাথে দেখা করে। তখন টনি তাকে বলে তার এত সাহস যে সে নিজে পায়ে হেঁটে শত্রুর কাছে এসেছে। তখন আদিত্য বলে সে তার সাথে ডিল করতে এসেছে। এই বলে সে টনিকে একটা স্বর্ণের বার দেয় আর বলে সে যদি তার স্বর্ণ আর হিনাকে চায় তাহলে যেন অপেক্ষা করে। টনি বলে সে তো হিনাকে ভালোবাসে, তাহলে সে তাকে হিনার খোঁজ কেন দিচ্ছে? তখন আদিত্য বলে সে শুধু টাকাকে ভালোবাসে আর কিছুকে নয়। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এদিকে হিনা হার্ষের সাথে দেখা করে তার সাথে মিলে কাজ করতে বলে, কারণ এতে করে হার্ষ তার স্ত্রীকে ফিরে পাবে আর সেও তার আদিত্যাকে ফিরে পাবে। তো তার এইসব কথা শুনে হার্ষ রাজি হয়ে যায়। অপরদিকে অস্কার এবং ইন্দিরা ব্যাংকে বসে সেই লোকের জন্য অপেক্ষা করছিল যে সেই ছোট কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকাগুলো নিতে আসবে। তো অস্কারের সেই ব্যাংকের ম্যানেজারের সাথে সুসম্পর্ক থাকায় সেই ম্যানেজার তাকে টাকা তুলতে আসা ওই লোকটির ছবি তুলে পাঠায়। যেই ছবি দেখে ইন্দিরা এবং অস্কার লোকটির পিছু করতে থাকে আর দেখতে পায় লোকটি টাকাগুলো নিয়ে সোজা আদিত্যার বাড়িতে গিয়ে ওঠে। আর তখনই তারা বুঝতে পারে যে এই চক্রের সাথে আদিত্যাও জড়িত। পরের দৃশ্যে আদিত্য টনির সাথে দেখা করতে যায়। তখন টনি তাকে আদিত্যার কথা মতো রেসকোর্সের শেয়ার দেয় আর আদিত্য তাকে স্বর্ণ, কিন্তু গাড়িতে কোনো স্বর্ণ না থাকায় টনি অনেক রেগে যায়। আর আদিত্য বলে গাড়িতে স্বর্ণ নেই, কারণ গাড়িটিই তো স্বর্ণের তৈরি। যেটা দেখে টনি আদিত্যার উপর অনেক ইমপ্রেস হয়, কারণ এতে করে তার স্বর্ণগুলো লুকানো নিয়ে ঝামেলায় পড়তে হবে না। এরপর দেখা যায় আদিত্য এবং সারা রেসকোর্সে গেলে অস্কার বলে যে কেউই এখানে ঢুকতে পারে না, মালিকের অর্থাৎ তার পারমিশন নেই। তখনই আদিত্য তাকে রেসকোর্সের 60% মালিকানা পেপার দেখায়, যেটা সারার নামে ছিল, অর্থাৎ সারাই এই রেসকোর্সের 60% মালিক। সে অস্কারেরও মালিক। যেই কথা শুনে অস্কার রেগে সেখান থেকে চলে যায়। রাতের বেলা অস্কার ইন্দিরাকে কিছু একটা ফাইল দেয় আর বলে আদিত্য কিছুদিন আগে একটা নতুন কোম্পানি শুরু করেছে, কিন্তু নতুন কোম্পানির জন্য সে এত টাকা কোথায় পেল সেটা সে নিজেও জানে না। সে যতদূর খবর নিয়েছে তার ওই মাইনিং কোম্পানিটি বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনও সে কোম্পানির অ্যাকাউন্টে মালদ্বীপ থেকে একজন শেখ টাকা পাঠায় যে সেই ডায়মন্ডগুলো কিনেছে। আর হয়তো আদিত্য আর সেই শেখের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। তো পরের দিন সকালবেলা অস্কার টনির কাছে গিয়ে বলে সে তাকে না জানিয়েই কেন আদিত্যের কাছে কোম্পানির শেয়ার বিক্রি করেছে। তখন দেখা যায় টনি উল্টো তার উপর রাগ দেখায়। এতে অস্কারও বিরক্ত হয়ে চলে যায়। এদিকে সারা ইন্দিরার সাথে দেখা করতে আসে। তখনই তাদের কথা শুনে আমরা বুঝতে পারি ইন্দিরা সারাকে একেবারেই পছন্দ করে না। তবে এর কারণটা কি সেটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপর আমাদের অতীতের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে সিকান্দার এবং জয়বীর একই জেলে ছিল। সিকান্দার জয়বীরকে বলে সে যাদের সাথে পাঙ্গা নিয়েছে তারা যে কোনো সময় তাকে মেরে ফেলবে, তারা খুবই ভয়ঙ্কর, তাদের হাত থেকে এত সহজে বেঁচে ফেরা সম্ভব নয়। আর জয়বীরের ঝামেলা মেটানোর জন্য তাকে অবশ্যই পরিবর্তন হতে হবে, তাই সে তাকে জেল থেকে বের হতে সাহায্য করবে, কিন্তু একটা শর্তে। আর সেই শর্ত হলো তাকে তার বোন হিনার খেয়াল রাখতে হবে, আর সেটা যে কোনো মূল্যে। তো এরপরই আমাদের বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে সারা তার সমস্ত ডিল এবং পার্টনারশিপ থেকে হার্ষের নাম সরিয়ে দেয়। যেই খবরটা হার্ষ পায় আর এটা শুনে সে অবাক হয়ে যায় আর দ্রুত সারার কাছে আসে এই সম্পর্কে জানার জন্য। তখনই সারা তাকে অনেক অপমান করে আর সেখান থেকে তাড়িয়েই দেয়। হার্ষ এতে খুবই ভেঙে পড়ে।
যে সারা তার সাথে এমন করতে পারলো। তো তখনই আমরা জানতে পারি আদিত্যাই সারাকে দিয়ে এই সব কাজ করিয়েছিল। এদিকে রানী রাজীবকে বলে আদিত্যার চিন্তা বাদ দিতে, তার বদলে সে রাজীবকে বলে টনির কাছে থাকা ওই স্বর্ণের গাড়িটি নিয়ে চিন্তা করতে, যেটার দাম অনেক বেশি। তবে সে রাজীবকে ভালো করে মানা করে দেয় যেন সে নান্দুকে এইসব কোনো কথা না জানায়। এদিকে সারা অস্কারকে কল করে আর একটি ডিল করার কথা বলে তার সাথে দেখা করতে বলে। অপরদিকে ইন্দিরা নান্দুকে বলে তার মনে হয় জয়বীর এবং আদিত্যার কোনো সম্পর্ক রয়েছে। তখনই নান্দু বলে সে খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছে অফিসার সিকান্দার টনির ভাইয়ের স্বর্ণের চালান নিয়ে পালিয়েছে, আর সিকান্দারের বোন আদিত্যার গার্লফ্রেন্ড। তাই তার কাছে মনে হয় সিকান্দার আর জয়বীরের সাথে ডায়মন্ডের কারচুপিতে আদিত্যাও ছিল, যে পরবর্তীতে সমস্ত ডায়মন্ড বিক্রির টাকা নিজে ভোগ করার জন্য সিকান্দার এবং জয়বীরকে গাড়িতে ব্লাস্ট করে হত্যা করেছে। তো রাতের বেলা ইন্দিরা যখন ঘুমিয়েছিল তখন আদিত্যা তার বাড়িতে আসে আর তাকে এখান থেকে মুম্বাই ফেরত যেতে বলে। ইন্দিরা তার জন্য পিস্তল নিয়ে এদিক ফিরতেই দেখে আদিত্যা পালিয়ে গেছে। পরের দিন সারা অস্কারের সাথে দেখা করতে যায় আর অস্কারকে রেসকোর্সের বাকি অংশ বিক্রি করে দিতে বলে। সে তাকে 60 কোটি টাকা অফারও করে, কিন্তু অস্কার জানায় সে 100 কোটি ছাড়া তা কোনোভাবেই দিবে না। তাছাড়া অস্কার তাকে এটা বোঝানোরও চেষ্টা করে যে আদিত্যা তাকে শুধুমাত্র ব্যবহার করছে, সে তাকে ভালোবাসে না। কিন্তু সারা তার কোনো কথাই বিশ্বাস করে না। তখনই সেখানে হার্ষ চলে আসে আর বলতে থাকে সে তাকে এভাবে সবকিছুর থেকে সরিয়ে দিয়েছে, তাই এখন সে তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিবে। এই বলেই হার্ষ গুলি করে দেয়। তখনই আদিত্যা চলে আসে আর তাকে আহত অবস্থায় বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। ডাক্তার তখন সারাকে ব্যান্ডেজ করে দিলে সারা সেখানেই ঘুমিয়ে পড়ে। রাতের বেলায় দেখা যায় তার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে এসে আদিত্যাকে ডাকতে থাকে, কিন্তু আদিত্যার তো ঘুম কোনোভাবেই ভাঙে না। এজন্য সারা নিজে থেকেই ওঠে পানি খাওয়ার জন্য। তখনই তার হাত থেকে গ্লাস পড়ে যায় আর এই শব্দেই আদিত্যার ঘুম ভাঙে। তাই সে সারার পাশে এসে বসলে সারা বলে তার আসলে ভাগ্যই খারাপ, সে তার কর্মের ফল পাচ্ছে। যে ভাইকে সে আদর স্নেহে বড় করেছে সেই তাকে মারতে চেয়েছে, আর হার্ষ কখনো তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়তে দিবে না বলেছিল, কিন্তু রেসকোর্সের মালিক হওয়ার লোভ তাকে এখন শাস্তি দিচ্ছে। এদিকে টনি সেই গাড়িটি গলিয়ে স্বর্ণ বের করে আনে আর জানতে পারে আদিত্যা তাকে ধোঁকা দিয়েছে, কারণ সেই গাড়িটির শুধুমাত্র দরজাটাই সোনা দিয়ে তৈরি। এই কথা শুনে তো টনি রেগে যায় আর আদিত্যাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। তখনই রানী তাকে বাধা দেয় আর বলে সিকান্দার এবং জয়বীর মিলে ডায়মন্ড বিক্রি করেছিল, যাদের সাথে আদিত্যাও জড়িত ছিল। আর সিকান্দার এবং জয়বীরের মৃত্যুর পর সব ডায়মন্ড আদিত্যার কাছেই আছে। যেই কথা শুনে টনি আদিত্যার থেকে ডায়মন্ড হাতানোর ধান্দা করে। এদিকে ইন্দিরাকে কমিশনার কল করে বলে সে যেন 3 দিনের মধ্যে এই কেসের শক্ত কোনো প্রমাণ তার হাতে দেয়, আর না হলে সেই কেসটি বন্ধ করে দিবে। তখনই সেখানে অস্কার আসে আর তাকে ব্যাংকের টাকা তোলা সেই লোকটির ছবি দেখায়, যাকে সে সেদিন থেকে চোখে চোখে রেখেছে। সে আরও বলে তার মনে হয় জয়বীরের ডায়মন্ড চুরির ঘটনায় আদিত্যাও জড়িত রয়েছে। এই বলেই সে চলে যায়। এরপরই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জয়বীর, অস্কার, হার্ষ এবং সারা এই 4 জন বন্ধু ছিল। অস্কার এবং জয়বীরের বোন ইন্দিরা একে অপরকে পছন্দ করত, আর সারা এবং জয়বীর একে অপরকে। তো একদিন তারা সবাই যখন একসাথে বসে গল্প করছিল, তখনই জয়বীরের বাবা চিন্তিত হয়ে বাড়ি ফিরে আসে। সে সময় জয়বীর এর কারণ জিজ্ঞেস করে তার বাবাকে। তো তার বাবা সৌরভ বলে সে একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছে, আর তার লোনের জন্য তাকে কাল ব্যাংকে যেতে হবে। কিন্তু কাল আবার তাদের কোম্পানির সবচেয়ে বড় পার্টনার চার্লি আসবে বিদেশ থেকে, যার কাছে ডায়মন্ড থাকবে, যাকে তার এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে যেতে হবে। এই কথা শুনে জয়বীর বলে সে তার হয়ে এয়ারপোর্টে যাবে, সে যেন এই নিয়ে চিন্তা না করে। কিন্তু তার বন্ধুরা ডায়মন্ডের লোভ কিছুতেই ছাড়তে পারে না। তারা ডায়মন্ডগুলো হাত করার জন্য প্ল্যান করতে থাকে, আর তাদের প্ল্যান অনুযায়ী হার্ষ এবং অস্কার পরের দিন সকালবেলা সেই হোটেলে যায় যেখানে চার্লিকে আনা হবে। তো তারা সেখানে গিয়েই একটা রুম বুক করে। এরপর হার্ষ বড় চালাকির সাথে হোটেলের একজন স্টাফের থেকে হোটেলের মাস্টার কার্ড নিয়ে নেয়, আর অস্কারও তার হ্যাকিং স্কিল ব্যবহার করে হোটেলের সমস্ত ক্যামেরাকে বন্ধ করে দেয়। এদিকে দেখা যায় জয়বীর চার্লিকে নিয়ে হোটেলে চলে আসে। তারা রুম বুক করার সময় সারা জয়বীরকে 5 মিনিটের জন্য হলেও ইমার্জেন্সি ভাবে তার সাথে দেখা করতে বলে। যেই কথা শুনে জয়বীর চার্লিকে রুমে পাঠিয়ে দেয়, আর সে চলে আসে হোটেলের বাইরে সারার সাথে দেখা করতে, যেখানে সারা তাকে জানায়
সে তাকে ভালোবাসে আর সে তাকে বিয়েও করতে চায়। এই বলে সারা তাকে বিয়ের জন্য প্রপোজ করে আর জাইভিরও এতে রাজি হয়। অপরদিকে চার্লি রুমে এসে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলে এই সুযোগে হার্শ তার রুমে আসে। সেই মাস্টার কার্ডটি ব্যবহার করে সে চার্লির ব্যাগপত্র খোঁজাখুঁজি করে সেখানে সেই ডায়মন্ডগুলো খুঁজে পায়। তো সে যখনই ডায়মন্ডগুলো নিয়ে চলে যাচ্ছিল সেই সময় চার্লি ওয়াশরুম থেকে বের হয় আর তাকে দেখতে পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কারণ সে বুঝতে পেরেছিল হার্শ তার ডায়মন্ড চুরি করতে এসেছে। তখনই তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং একটা সময় দেখা যায় হার্শ চার্লিকে গুলি করে হত্যা করে। কিছুক্ষণ পরে জাইভির হোটেলে ফিরে আসে আর চার্লিকে মৃত অবস্থায় দেখে হতবাক হয়ে যায়। তো সে যখন চার্লির মৃতদেহের পাশে পড়ে থাকা ওই পিস্তলটি হাতে তুলে নেয় তখনই হোটেলের একজন স্টাফ তাকে দেখে ফেলে আর তারা তো জাইভিরকেই খুনি ভাবতে থাকে। আর পুলিশও তখন তাকে চার্লির হত্যা এবং ডায়মন্ড চুরির অপরাধে গ্রেফতার করে নেয় আর তার বাবা সৌরভকে কাজে গাফিলতি এবং জাইভিরকে তথ্য দিয়ে ডায়মন্ড চুরির ঘটনায় সাহায্য করার জন্য 6 বছরের কারাদণ্ড দেয়। তখন জাইভিরের বন্ধুরা অর্থাৎ হার্শ, সারা এবং অস্কার এরা সাক্ষী দেয় যে জাইভির জানত ডায়মন্ডগুলো কোথায় ছিল আর তাদের সাক্ষীর ভিত্তিতে সমস্ত দোষ জাইভিরের উপরই চলে আসে। আদালতও তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তার বন্ধুরাই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তো দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে সারা আদিত্যকে বলে কৃতকর্মের ফল ভোগ করতে হবেই। সে জাইভিরকে ধোঁকা দিয়েছিল আর আজ তার ভাইও তাকে ধোঁকা দিয়েছে। হার্শ আর অস্কার মিলে ডায়মন্ড চুরি করার প্ল্যান করেছিল আর ডায়মন্ড চুরির পর হার্শ চার্লিকে খুন করে, যাতে করে জাইভির সারা জীবনের জন্য জেলে থাকে। সে কিছুই বলতে পারেনি কারণ অস্কারও এর সাথে জড়িত ছিল। সে জানত একদিন অস্কার তাকেও ধোঁকা দিবে আর এখন সে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এতে করে তার পাপের পাল্লা কিছুটা কম হবে। তাছাড়াও সারা কিছু ডায়মন্ড আগে থেকেই লুকিয়ে রেখেছিল, যা সে তার বাড়িতে একটা বড় পেইন্টিং এর পেছনে লুকিয়ে রেখেছে। তাই সে আদিত্যকে তার ঘরের চাবি দেয় আর সেই ডায়মন্ডগুলো উদ্ধার করে আনতে বলে। এদিকে নন্দ এবং ইন্দিরা ব্যাংক থেকে টাকা তোলা সেই লোকটিকে ধরে আনে। তারা তাকে অনেক টর্চার করে আর জিজ্ঞেস করে যে তার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে যে টাকা আসে সে কাকে সেই টাকাগুলো দিয়ে থাকে। তখনই লোকটি বলে তার অ্যাকাউন্টে নয়, ট্রাকে করে মাল আসে আর সে তো শুধু বসের কথা শুনে চলে। তো দুদিন পর আবারও তাদের মাল আসবে, যা বস নিজে নিতে আসবে। এই কথা বলতে না বলতেই কেউ একজন তাকে গুলি করে হত্যা করে ফেলে। নন্দ তখনই সেই লোকের পিছু পিছু গেলেও ততক্ষণে খুনি পালিয়ে যায়। সে আর তাকে ধরতে পারে না। এদিকে ইন্দিরা সেই বসের নামও জানতে পারে না। অপরদিকে টনি আদিত্যকে কল করে আর বলে সে যদি তার স্বর্ণ আর হিনাকে নিয়ে না আসে তাহলে সে হিনাকে হত্যা করবে। তো কিছুক্ষণ পর আদিত্য হিনাকে অজ্ঞান করে আর টনির কাছে যায়। তখন টনি বলে সিকান্দার তার ভাইকে মেরেছে আর সে সিকান্দারকে অর্থাৎ সিকান্দারকে নিয়ে যাওয়া পুলিশি গাড়িতে টনি বোমা হামলা চালিয়েছিল। টনি আরও বলে সিকান্দারকে তো সে মেরে ফেলেছে, কিন্তু হিনা আর আদিত্যা বাকি আছে। আদিত্যা বলে সে কি ডিলের কথা ভুলে গেছে। টনি জানায় সে তার প্রতিশোধ নিবে আর বাদবাকি স্বর্ণ সে নিজেই খুঁজে বের করবে। এই বলেই সে বন্দুক নিতে চলে যায়। তখনই আদিত্যা এবং হিনা তার লোকেদের গুলি করে হত্যা করে। টনি বুঝতে পারে তারা তাকে ফাঁদে ফেলেছে। আদিত্যা বলে সেদিন সে তাকে 2টো গুলি করেছে আর আজ সে তার প্রতিশোধ নিবে। তারা তাকে এতদিন মারেনি কারণ রেসকোর্সটি তার নামে ছিল আর এখন যেহেতু সে সেটার মালিক নয় তাই তাকে আর বাঁচিয়ে রেখে কোনো লাভই নেই। এই বলে হেনা টনিকে গুলি করে দেয়। তখন টনি হাসতে হাসতে বলে আদিত্যা নিজেকে অনেক চালাক ভেবেছে, কারণ সে যদি সত্যি আদিত্যা হতো তাহলে সে জানতো যে সে তাকে 2টো নয় 3টি গুলি করেছিল। এর থেকেই বোঝা যায় সে আদিত্যা নয়, অন্য কেউ। এই কথা শুনে তো আদিত্যাও চমকে যায়। তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জাইভির এবং সিকান্দারকে অন্য জেলে পাঠানোর সময় তারা কনস্টেবলের সাহায্যে জাইভিরকে নামিয়ে দেয় আর অন্য একজনকে কয়েদির পোশাক পরিয়ে গাড়িতে তুলে নেয়। সিকান্দার জাইভিরকে বলেছিল এই চেহারা নিয়ে তার বেঁচে থাকা মুশকিল হবে, তাই সে তাকে তার চেহারা পরিবর্তন করতে বলে। জাইভিরও সিকান্দারকে ধন্যবাদ জানায়। সিকান্দার তখন বলে সে যেন তার বোন হিনার খেয়াল রাখে, সে শুধু এতটুকুই চায়। এই বলেই সে গাড়িতে করে চলে যেতে লাগে। তখনই টনির লোকেরা গাড়িতে বোমা মেরে উড়িয়ে দেয় আর যেহেতু জাইভির গাড়ির বাইরে ছিল তাই সে প্রাণে বেঁচে যায়। এরপর সে হিনার কাছে আসে আর তাকে সবকিছু জানায় আর সে হিনার সাহায্যে প্লাস্টিক সার্জারিও করে নেয়। সে তার চেহারা পুরোপুরি আদিত্যার মতো করে ফেলে।
তখন থেকেই সে আদিত্যার পরিচয় বেঁচে আছে। বর্তমানে সে টনিকে জানায় সে আসলে আদিত্যা নয়, সে জাইভির, যাদের কথা আড়াল থেকে রানী শুনে নেয়। ততক্ষণে টনিও মারা যায়। হিনা এবং আদিত্যা বাড়ি ফিরে আসে। আদিত্যা অর্থাৎ জাইভির বলে সারা তার প্রেমে পড়ে গেছে এবং সে হার্শ ও অস্কারের বিরুদ্ধে সাক্ষী দিতে প্রস্তুত। আর এই সারাকেও দোষী সাব্যস্ত করতে সেই ডায়মন্ডগুলোর প্রয়োজন। তখন হিনা বলে ওই হার্শ মনে করে সে তার সাথে মিলে আদিত্যার ক্ষতি করবে, আর তাদের প্ল্যানও ঠিকঠাক মতো চলছে। এদিকে ইন্দিরা অস্কারকে বলে তারা যে লোকটিকে ব্যাংকে দেখেছিল সে তাকে বন্দি করে জিজ্ঞাসাবাদ করেছে। সে তার বসের কথা বলেছিল, কিন্তু তার বসের নাম জানার আগেই তাকে কেউ গুলি করে হত্যা করে। এর মানে আদিত্যা বুঝতে পেরেছে তারা তাকে সন্দেহ করছে, আর এজন্যই সে টাকা ব্যাংকে না এনে একটা ট্রাকের মাধ্যমে আনতে চলেছে। অস্কার তখন বলে তারা যদি আদিত্যাকে হাতে নাতে ধরতে পারে তাহলেই আদিত্যার খেলা শেষ হবে এবং তারা আদিত্যাকে গ্রেফতারও করতে পারবে। তো পরের দিন সকালবেলায় দেখা যায় আদিত্যার বাড়ির সামনে কেউ একজন একটি চিঠি এবং আদিত্যার সাথে সিকান্দার এবং হিনার ছবি পাঠায়। আর সেই চিঠিতে লেখা ছিল আদিত্যা একা নয়, যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। যে চিঠি দেখে আদিত্যা অবাক হয়ে যায়। এরপরই আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়। জাইভির জেলে থাকাকালীন তার বোন ইন্দিরা তার সাথে দেখা করতে আসে। সে তাকে ডায়মন্ডের ব্যাপারে জিজ্ঞেসও করে। তখন জাইভির জানায় সে কিচ্ছু করেনি, তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু ইন্দিরা তার কোনো কথাই বিশ্বাস করে না এবং বলে তার জন্য তার বাবার নামে দাগ লেগেছে, তাই সে যে করেই হোক তা মুছে দিবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। অপরদিকে রানী নান্দু এবং রাজীবকে বলে আদিত্যা এবং তার পার্টনার হিনা মিলে টনিকে খুন করে ফেলেছে, তাই আদিত্যার পরবর্তী চাল এবং ডায়মন্ড পেতে হলে তাদের আগে জানতে হবে এই আদিত্যাকে। এই বলে সে চলে যায়। তখন নান্দু রাজীবকে বলে তারা এত সহজে রানীকে বিশ্বাস করতে পারবে না। রানী হয়তো নিজে আদিত্যার সত্যটা জেনে তাদের কাছে গোপন করছে, তাই সে রাজীবকে রানীর উপর নজর রাখতে বলে। এদিকে ইন্দিরা ফোর্স নিয়ে বসেছিল মালদ্বীপ থেকে আসা টাকাগুলো বাজেয়াপ্ত করে আদিত্যার বিরুদ্ধে শক্ত প্রমাণ জোগাড় করতে। কিন্তু সেখানে একটি ট্রাক এলেও সে ট্রাকের ভিতর ঘোড়া ছিল, সেখানে কোনো টাকা ছিল না। যা দেখে ইন্দিরা আদিত্যাকে গালি দেয় আর বলতে থাকে সে নিশ্চয়ই অন্য কিছু প্ল্যান করেছে। এই বলেই সে অস্কারকে কল করে আর বলে সে এখনো আদিত্যার ট্রাক ধরতে পারেনি। তখনই অস্কার তাকে অ্যালার্ট থাকতে বলে। এই বলেই অস্কার কল কেটে দেয়। তখন হার্শ তাকে বলে মালদ্বীপ থেকে তাদের জন্য যেই টাকাগুলো আসে সে সেখানে আদিত্যার নাম জুড়ে দিয়ে ভালো করেছে। এখন পুলিশ আদিত্যার পেছনেই পড়ে থাকবে। অস্কার তখন বলে ইন্দিরা তাই দেখবে যা সে তাকে দেখাবে এবং করাবে। এদিকে আদিত্যা লুকিয়ে লুকিয়ে হার্শের বাড়িতে যায় সারার ছবির পেছনে থাকা ডায়মন্ডগুলো আনতে। কিন্তু দেখা যায় সে ওই ডায়মন্ডগুলো খুঁজে বের করার আগেই সারা তাকে কল করে আর জানায় বাড়িতে কেউ আছে। যেই কথা শুনে আদিত্যা তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে যায়। তখনই সেখানে হার্শ, অস্কার, ইন্দিরা এবং বাকি পুলিশরাও চলে আসে, যাদের দেখে আদিত্যা অবাকই হয়ে যায়। তখনই সারা দৌড়ে হার্শের কাছে আসে আর বলতে থাকে আদিত্যা তাকে কিডন্যাপ করে রেখে হার্শকে ব্ল্যাকমেইল করছে। ইন্দিরা বলে আদিত্যা তা করছে কারণ সে জাইভিরের পার্টনার, আর তার ঘর সার্চ করলেই তারা ডায়মন্ড পেতে পারে। এই বলে ইন্দিরা আদিত্যার লকার চেক করে। তখনই সেখানে কয়েকটি ডায়মন্ড খুঁজে পায়, আর আদিত্যাও ডায়মন্ড চুরির কাণ্ডে জড়িত আছে বলে ইন্দিরা তাকে গ্রেফতার করে। তখন আদিত্যা সারাকে বলে যে সে যেটাকে খেলা ভাবছে তা আসলে অস্কার আর হার্শের একটা চক্রান্ত। কিন্তু সারা বলে চক্রান্ত তো সে করেছে, তাও তার বিরুদ্ধে। তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সারা আর হার্শ দুজন মিলে প্ল্যান করে আদিত্যার সামনে নিজেদের ঝামেলা দেখায়। আর সারা আদিত্যার সাথে প্রেমের অভিনয় করে, তার মাধ্যমে রেসকোর্সটি নিজের করে নেয়। আর কাজ শেষে তারা সামান্য কিছু ডায়মন্ড দিয়ে আদিত্যাকে ফাঁসিয়ে দেয়। এতে করে ইন্দিরার চোখে আদিত্যা অপরাধী এবং তারা নিরপরাধ হয়ে যায়। তো এদিকে দেখা যায় আদিত্যাকে ফাঁসিয়ে দেওয়ার খুশিতে তারা সবাই পার্টি করতে থাকে। এখন প্রশ্ন হলো অস্কার আদিত্যার প্ল্যানের কথা কি করে জানতে পারলো? তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে হার্শ অস্কারকে তার বাড়ি থেকে বের করে দিলে অস্কার তার হ্যাকিং স্কিল দিয়ে অনিরুদ্ধের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস হ্যাক করে ফেলে আর জানতে পারে তার অ্যাকাউন্টে জন নামের একজন অনেক টাকা পাঠায়। আর অনিরুদ্ধকে আদিত্যাও অনেক টাকা দেয়। এই থেকে সে বুঝতে পারে আদিত্যার প্ল্যানের কথা, যার পর থেকেই তারা একের পর এক প্ল্যান সাজায়। আর অস্কার ইন্দিরাকে ভুল ইনফরমেশন দিয়ে সমস্ত দোষ আদিত্যার উপর দিয়ে দেয়। এখন তো আদিত্যাও তাদের সাথে শত্রুতামি করার জন্য নেই, আর ইন্দিরাকেও
তারা বাগে আনতে পেরেছে। এখন তো রেস কোর্সও তাদের, তাই এখন আর তাদের পথের বাধা হওয়ার মতো কেউ নেই। এদিকে জেল হেফাজতে ইন্দিরা আদিত্যকে সিকান্দার, হার্ষ, অস্কার, সারা এবং জয়বীরের ছবি দেখায় আর তাকে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকলে আদিত্যা জানায় সারাকে সে অনেকদিন আগে থেকে চেনে। তখনই ইন্দিরা বলে তাহলে তো সে জয়বীরকেও চেনে। আদিত্যা বলে সে ভুল বুঝছে, সারা তার সাথে গেম খেলেছে, সে তাকে বোকা বানিয়েছে। কিন্তু ইন্দিরা বলে গেম তো সে খেলেছে ডায়মন্ড চুরি করে তার বাবাকে ফাঁসিয়ে। তখনই আদিত্যা তার কাছে সময় চায় আর বলে সে সময় হলে সব সত্যি সামনে নিয়ে আসবে। তার বাবা আর ভাইয়ের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে সেই সব কিছু সামনে নিয়ে আসবে সে। এরপর আদিত্যকে কোর্টে তোলা হলে সে আবারও ইন্দিরার কাছে সময় চায়, কারণ সে চায় না 5 বছর আগে যা হয়েছে তা আবারও হোক, তাকে বিনা দোষে জেল খাটতে হোক। তাই সে ইন্দিরাকে বলে সে তার বিশ্বাস ভাঙবে না, সে যেন একবার তার উপর বিশ্বাস করে দেখে। আর এরপর সে ইন্দিরাকে বলে তাকে সত্যিটা প্রকাশ করার জন্য 24টা ঘন্টা সময় দিতে। এরপর দেখা যায় কোর্টে আদিত্যের বিরুদ্ধে আনা প্রমাণ দেখে আদালত তাকে 10 দিনের জন্য জেল দেয়। তখন ইন্দিরার 5 বছর আগের কথা মনে পড়ে, যেখানে তার চোখের সামনে তার বাবাকে হত্যা করা হয় এবং জয়বীরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তার বারবার সেদিনের কথা মনে পড়ে গেলে সে আদিত্যাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। এদিকে হার্ষ যখন জানতে পারে যে সারা আদিত্যাকে তাদের ডায়মন্ড চুরির ঘটনা সম্পর্কে সব বলে দিয়েছে, তখন সে খুব রেগে যায়, কারণ এটা তাদের জন্য যে কোনো সময় বিপদ ডেকে আনতে পারে। তখনই অস্কার তাদেরকে থামায় আর বলতে থাকে নিজেদের মধ্যে ঝামেলা করো না, এখন আদিত্যাকে নিয়ে চিন্তা করো, তাকে পুলিশ খুঁজছে, সে এখন পুলিশেরও শত্রু, আর আদিত্যাকে দেখলেই তাদের হত্যা করতে হবে। এদিকে দেখা যায় আদিত্যা জেল থেকে পালিয়ে সবার আগে তার ডাক্তারের সাথে দেখা করে আর তার কাছ থেকে ইঞ্জেকশন নেয়। ডাক্তার তার কাছে টাকা চাইলে আদিত্যা তাকে 24 ঘন্টা পর সব টাকা দিয়ে দিবে বলে জানায়। এদিকে নান্দু রাজীবকে বলে যে আদিত্যার পেছনে তো এমনিতেই পুলিশ পড়ে আছে, সে তাদের কাছে যে কোনো সময় ধরা পড়বেই, তাই তাদেরকে আদিত্যাকে ছেড়ে রানীর পেছনে থাকতে হবে, কারণ রানী তাদের পেছনে অনেক বড় ষড়যন্ত্র করতে ওস্তাদ। এদিকে আদিত্যা হেনার সাথে দেখা করতে যায় আর সে হিনাকে বলে এখান থেকে দূরে চলে যেতে, কারণ সে যে খেলায় নেমেছে সেখানে সে মারাও যেতে পারে। তাই সে চায় না হিনার কোনো ক্ষতি হোক, কারণ সে সিকান্দারকে কথা দিয়েছিল যে সে হিনাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে। এই বলে আদিত্যা বলে তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সবার আগে সারাদের থেকে রেসকোর্স দূরে সরাতে হবে। এরপর আমাদের সারাকে দেখানো হয়, যার কাছে একটা নোটিশ আসলে সে তা দেখে অবাক হয়ে যায়, কারণ নোটিশে উল্লেখ ছিল যে সরকার রেসকোর্সের উপর থেকে তাদের সমস্ত রাইট নিয়ে নিয়েছে। যেই নোটিশ দেখে তারা সবাই গোয়ার ক্রীড়ামন্ত্রীর কাছে যায়। তখন ক্রীড়ামন্ত্রী জানায় তারা ব্ল্যাক মানি দিয়ে রেসকোর্সটি কেনার জন্য সরকার তা জব্দ করে নিয়েছে। অস্কার বলে এইসব টাকা তার এবং টনির ছিল, যা দিয়ে তারা তা কিনেছে। তখনই মন্ত্রী বলে টনি যে 2 নম্বর কাজ করত তা তো সবারই জানা আছে, আর তাদের ভাগ্য ভালো যে সে তাদের ফাইলটি বন্ধ করে দিচ্ছে, আর না হলে যদি তাদের ফাইলটি চেক করা হয় তাহলে তো সাথে সাথেই সিবিআই অফিসার তাদেরকে গ্রেফতার করে নিবে, তখন তাদের হাতে আর কোনো উপায়ই থাকবে না। এদিকে রেসকোর্সটি হারিয়ে সারা মন খারাপ করে বাড়ি ফিরে আসে। তো সে বাড়িতে এসেই দেখে আদিত্যা তাদের বাড়িতে বসে আছে। আদিত্যা বলে যেই গেম তারা শুরু করেছে তা সে শেষ করবে, এই বলে সে তাদের দিকে বন্দুক তাক করে। তখনই তারা তাকে ধাক্কা দিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। তখন আদিত্যা চলে তো যায়, কিন্তু সে চলে যাওয়ার আগে অস্কারের ছবিতে গুলি করে আর বুঝিয়ে দেয় তার প্রথম শিকার হচ্ছে অস্কার। এদিকে নান্দুরা রানীর পিছু করে আর দেখে রানী আদিত্যার ডাক্তারের কাছে গেছে। সে ডাক্তারের স্ত্রী সন্তানকে বন্দি করে ডাক্তারকে ব্ল্যাকমেইল করে আদিত্যার থেকে 200 কোটি টাকা আনার জন্য বলে। ডাক্তারও তখন তার কথা মতো টাকা চাইলে আদিত্যা তাকে আগামীকাল টাকা দিবে বলে জানায়। তো রানী চলে যাওয়ার কিছুক্ষণ পরই নন্দ এবং রাজীব ডাক্তারের কাছে যায়। তারা ডাক্তারকে রানীর পাঠানো লোক বলেই পরিচয় দেয়। কথায় কথায় তারা জানতে পারে আদিত্য আজ বিকাল 5টায় টাকা নিয়ে আসবে। তখনই তারা প্ল্যান করে আর বলে রানী আদিত্যকে 4টার সময় টাকা নিয়ে আসার কথা বলেছে। তাই তারা ডাক্তারকে দিয়ে আদিত্যকে কল করায় আর আদিত্যা হার্ষদের জোশ কোম্পানিতে আগুন লাগিয়ে দেয়। এদিকে হিনা ইন্দিরার সাথে দেখা করে আর নিজেকে আদিত্যার বন্ধু বলে পরিচয় দেয়। ইন্দিরা বলে সে আদিত্যকে বিশ্বাস করে ভুল করেছে, সে আদিত্যকে কখনো ছাড়বে না। তখনই হিনা বলে
মাঝে মাঝে সত্যটা সামনে আনতে হলে ছোটখাটো অপরাধ করতে হয়, এই বলেই সে ইন্দিরাকে আদিত্যার ডেথ সার্টিফিকেট দেয়, যাতে করে সে আদিত্যাকে নিয়ে অনুসন্ধান করে আর তাকে বিশ্বাস করে। আর আদিত্যার ডেথ সার্টিফিকেট দেখে ইন্দিরা অবাক হয়ে যায়। এদিকে 4টা বেজে গেলেও আদিত্যার টাকা নিয়ে না আসায় নান্দু এবং রাজীব ডাক্তারের উপরই চড়াও হয়। অপরদিকে ইন্দিরা আদিত্যাকে ধরতে আদিত্যার ঘড়িতে লাগিয়ে দেওয়া লোকেশন ট্রেস করে সোজা চলে আসে ডাক্তারের বাড়িতে। কিন্তু আদিত্য যেহেতু তার ঘড়িটি ডাক্তারকে দিয়ে দিয়েছিল, তাই ইন্দিরা ডাক্তারের বাড়িতে চলে যায়। আর তাকে সেখানে আসতে দেখে নান্দু এবং রাজীব ডাক্তারকে নিয়েই লুকিয়ে পড়ে। তখনই রানী বন্দুক হাতে সেখানে আসে আর ইন্দিরাকে দেখে বেশ ঘাবড়ে যায়। ইন্দিরাও তখন রানীর হাতে কি আছে তা দেখার জন্য যায়, কিন্তু ততক্ষণে নান্দু এবং রাজীব ডাক্তারকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। সেই সময় আদিত্য চলে আসে আর ডাক্তারকে গুলি করে দেয়। তখনই নান্দুরা দ্রুত পালিয়ে যায়। সেই সময় দেখা যায় অস্কার সেখানে আসে আর এই ডাক্তার মৃত্যুর আগে তাকে বলেছিল আদিত্যর কাছে চেহারা ছাড়া আর কিছুই নেই, সে সার্জারি করেছে, এই বলেই সে মারা যায়। তখনই ইন্দিরা সেখানে আসে আর অস্কার বলে আদিত্য তাকে হত্যা করবে। তখন ইন্দিরা তাকে কোনোভাবে শান্ত করে। এদিকে নান্দু রানীর সাথে রাগারাগি করতে থাকে, কারণ সে তাদের পেছনে পেছনে অনেক টাকা আত্মসাৎ করতে চেয়েছিল। নান্দু বলে আদিত্যের থেকে টাকা আদায় করতে হলে তাদেরকে একসাথে হয়ে কাজ করতে হবে। রানী তখন জানায় তাদেরকে আদিত্যের দুর্বলতার কথা জানতে হবে। এদিকে দেখা যায় ইন্দিরা পুলিশ কোয়ার্টারে অস্কারকে নিরাপত্তায় রাখে, যাতে করে আদিত্যা তার কোনো প্রকার ক্ষতি করতে না পারে। অস্কার তখন ইন্দিরাকে তাকে আশ্রয় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানায়। তখন ইন্দিরা বলে সে তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিবে, সে যেন এই নিয়ে চিন্তা না করে। এই বলেই সে তার কাজে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরই দেখে অস্কারকে নিতে ইন্দিরার পাঠানো 2জন কনস্টেবল এসেছে। এদিকে হর্ষ এবং সারা দেখা যায় তারা 2জন কমিশনারের সাথে দেখা করে, যে তাদেরকে এই জায়গায় আসার জন্য সাপোর্ট করেছে। আর সেই ইন্দিরার গোয়ায় আসা এবং কেস রিওপেন হওয়ার ব্যাপারে অস্কারকে খবর দিয়েছিল। তো কমিশনার যখন আদিত্যের কথা জানতে পারে, তখন সেও আদিত্যকে হত্যা করার কথা বলে, কারণ সারা বলেছে আদিত্য যদি বেঁচে যায় তাহলে তারা কেউ বাঁচবে না। অপরদিকে হিনা আদিত্যকে বলে যে হর্ষরা ডায়মন্ড চুরি করলেও তাদের কাছে সেগুলো বিক্রি করার মতো ক্ষমতা ছিল না, আর তাদেরকে এসব ডায়মন্ড বিক্রি করতে কমিশনার অনেক বেশি সাহায্য করেছে। তখনই আদিত্যা কমিশনারের ছবি কেটে দেয়, কারণ তার নতুন শিকার এবার কমিশনার। এদিকে অস্কারকে নিয়ে যাওয়া গাড়িটি মাঝ রাস্তায় থেকে গেলেও অস্কার কিছুটা আতঙ্কিত হয়ে ওঠে। তখনই সেখানে আদিত্য আসে আর অস্কারের পিস্তল মুখে নিয়ে একটি নিরিবিলি জায়গায় যায়, যেখানে অস্কার আদিত্যকে চিনতে পারে যে সেই জয়বীর। তাই সে এবার আদিত্যর কাছে ক্ষমা চায়। তখন আদিত্য অস্কারকে বলে শুধুমাত্র তাদের লোভের জন্যই তার বাবা মাকে সে হারিয়েছে, তাকে যাবজ্জীবন সাজাও দেওয়া হয়েছে, আর তার বোন এখনো বাবাকে নির্দোষ প্রমাণ করতে ঘুরে বেড়াচ্ছে। এই সব কিছু হয়েছে একমাত্র তাদের লোভের কারণে। অপরদিকে হিনা ইন্দিরার পথ আটকে দাঁড়ায় এবং সে ইন্দিরাকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে আদিত্যা অস্কারকে বন্দি করে রেখেছিল। তো দেখা যায় ইন্দিরা যখনই সেখানে যায় তখনই বোম ব্লাস্ট হয় এবং অস্কার সাথে সাথেই মারা যায়। ইন্দিরা তখন অস্কারের জন্য কান্না করতে থাকে। তার আদিত্যের উপরও খুব রাগ হয়। আদিত্যা তখন তাকে তার সার্জারির ভিডিও দেখায়, যেটা দেখে ইন্দিরা এবার বুঝতে পারে যে আদিত্য আসলে তার ভাই জয়বীর। যদিও ইন্দিরা একজন অফিসার, তাই সে প্রতিশোধের জন্য আদিত্যকে মানুষ খুন করতে দিতে চায় না। সে চায় না যে তার নিজের ভাই আইনকে নিজের হাতে তুলে নিক। তখন আদিত্যও বলে সেও কথা দিয়েছে যে তার পরিবারের উপর আর তার উপর লাগানো দাগ সে মুছে দিবে, তার বাবার আত্মাকে শান্তি দিবে। আর এই কাজে সে মাত্র তার একজন শত্রুকেই খুন করেছে, বাকি 2জন এখনো বাকি। এই বলেই সে সেখান থেকে চলে যায়। তো এরপর দেখা যায় আদিত্য অস্কারের লাশ একটা কফিনে রাখে, আর এই কফিনটা অস্কারের বাড়িতে পাঠিয়ে দেয়, যেখানে তার লাশ দেখে সারা তো কান্নায় ভেঙে পড়ে, কারণ সে তার ভাইকে বাঁচাতে পারেনি, আর আদিত্যা যে কোনো সময় তাদেরকেও মেরে ফেলবে। তখনই হর্ষ বলে আদিত্যর সাথে আসলে বোঝাপড়াটা বাকি রয়েছে এখনো, সে আদিত্যকে কোনোভাবেই ছাড়বে না। তখনই ইন্দিরা বলে সে অস্কারকে বাঁচাতে পারেনি, কিন্তু সে তাদেরকে অবশ্যই জয়বীরের হাত থেকে বাঁচাবে, কারণ জয়বীরই হচ্ছে আদিত্যা, যে প্লাস্টিক সার্জারি করে তার চেহারা পাল্টে ফেলেছে। এই কথা শুনে তো সারা এবং হর্ষ 2জনেই অবাক হয়, আর তারা ভাবতে থাকে যে জয়বীর এখনো বেঁচে আছে,
কিভাবে সম্ভব? এদিকে আদিত্যা হেনাকে দূরে কোথাও চলে যেতে বলে, কারণ তার সাথে থাকলে হিনা নিজেও বিপদে পড়বে, আর যেটা সে কোনোভাবেই চায় না। তখনই হিনা বলে সে তাকে ছেড়ে কোথাও যাবে না, কারণ এই লড়াইটা তাদের দুজনেরই। তো এরপর দেখা যায় আদিত্যা হর্ষের নাম্বার হ্যাক করে কমিশনারকে, আর কমিশনারের নাম্বার হ্যাক করে হর্ষকে মেসেজ দেয় আর একটি হোটেলে দেখা করতে বলে। তো দেখা যায় কমিশনার যথাসময়ে সেই হোটেলের ওয়াশরুমে গেলে আদিত্যা তাকে সেখানেই হত্যা করে, আর লাশটা টয়লেটের উপরে রেখেই সেখান থেকে পালিয়ে যায়। আর কিছুক্ষণ পর হর্ষ সেখানে আসলে পিস্তলটি দেখে সেটা কমিশনারের ভেবে হাতে তুলে নেয়, কিন্তু সে যখনই কমিশনারের লাশ দেখে তখন হা হয়ে কমিশনারের গার্ডদের ডাকে আর জিজ্ঞেস করে কমিশনারকে কে হত্যা করেছে। কিন্তু পিস্তল যেহেতু তার হাতে, তাই গার্ডরা তাকেই গ্রেফতার করে, ঠিক সেভাবেই যেভাবে 5 বছর আগে হর্ষ জয়বীরকে ফাঁসিয়েছিল। আজ ঠিক একইভাবে জয়বীরও তাকে ফাঁসিয়ে দেয়। এদিকে সারা যখন টিভিতে কমিশনারের মৃত্যুর জন্য হর্ষকে গ্রেফতার হতে দেখে সে তো অবাক হয়ে যায় যে এসব কি হচ্ছে। তখনই আদিত্যা তাকে কল করে। সে আদিত্যাকে বলে সে তাকে কোনোভাবেই ছাড়বে না। আদিত্যা তখন বলে এই গেম সারা শুরু করেছিল, কিন্তু শেষ করবে আদিত্যা নিজে, অর্থাৎ জয়বীর আর কি। তখনই সারা বলে সে সবসময় গেম শেষ করে আর এবারও তাই হবে। তখনই আদিত্যা তাকে গুড লাক জানায় তার এই লড়াইয়ের জন্য। তো এরপর সারা হর্ষের সাথে দেখা করতে যায়। তখন হর্ষ বলে সে কিচ্ছু করেনি, আদিত্যা তাকে ফাঁসিয়েছে, এখানে তো তার কোনো দোষই নেই। তাই সে সারাকে তাকে জেল থেকে বের করার জন্য কোনো একটা ব্যবস্থা করতে বলে। তো সেই সময় সারা তাকে ক্যাসিনোর লকারের পাসওয়ার্ড জিজ্ঞেস করে। এই কথা শুনে হর্ষ বলে সে এখন জেলে আছে আর সারা সেই ক্যাসিনোর পাসওয়ার্ড নিয়ে পড়ে আছে। তখন সারা বলে টাকা ছাড়া সে কিছুই করতে পারবে না। তখনই হর্ষ না চাইতেও তাকে লকারের পাসওয়ার্ড বলে দেয়, কিন্তু তার সাথে সে এও বলে যদি সারা তাকে বের না করে তাহলে সে তো ডুববেই, কিন্তু ডোবার আগে সে সারাকে নিয়েই ডুববে। তো এরপরই দেখা যায় সারা ঠিকই পাসওয়ার্ড নিয়ে চলে আসে। এদিকে রানী এবং নান্দু মিলে হিনাকে অপহরণ করে। তো রানী তখন হিনাকে মুক্ত করার জন্য আদিত্যার কাছে টাকা চাওয়ার প্ল্যান করে, আর তাছাড়াও সে সারাকেও কল করে আর বলে হিনা তার কবজায় আছে। আর হিনা আদিত্যার অনেক ক্লোজ, তাই আদিত্যাকে বাগে আনতে হলে তাদের হিনার প্রয়োজন। তাই সে সারার কাছে হিনার জন্য 50 কোটি টাকা চায়। সারা বলে তার কাছে এত টাকা নেই, সে কোত্থেকে দিবে। তখন রানী বলে তার কাছে এই একটাই সুযোগ আছে আদিত্যাকে হারানোর, সে চাইলেই তাকে এখন হারাতে পারবে। তাই সে আরো একবার ভেবে দেখতে পারে সে কি করবে আর না করবে। এই বলেই রানী কল কেটে দেয়। রাতের বেলা নান্দু এবং ইন্দিরা আবারও সেই মাইনিং কোম্পানিতে যায়, যেখানে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা একটা ফাইল খুঁজে পায় যেখানে একটা অ্যাকাউন্টের ডিটেলস ছিল। ইন্দিরা এই সব কিছু পড়ে বুঝতে পারে এই অ্যাকাউন্টটি আসলে কমিশনারের স্ত্রীর। এইসব দেখে সে তার অন্য এক অফিসারকে কল করে আর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস বের করতে বলে। আর এখান থেকে সে জানতে পারে কমিশনারের স্ত্রীর অ্যাকাউন্ট থেকে জোশ কোম্পানিতে টাকা ট্রান্সফার হয়। তাছাড়াও সে সেখানে আরো কিছু অ্যাকাউন্ট দেখে যেগুলোর মধ্যেও প্রতিনিয়ত টাকা আসে, আর সেখানে ব্যাংকে থাকা সেই লোকটাও রয়েছে। ইন্দিরা বুঝতে পারে অস্কারই এই লোককে দিয়ে তাকে ডাইভার্ট করেছে, তাকে আদিত্যের বিপক্ষে মিথ্যা প্রমাণ দেখিয়েছে। এবারও তারা তার ভাইকে ফাঁসিয়ে দিয়েছে, আর এবারও সে তার ভাইকে বিশ্বাস করেনি। এইসব ভেবে তার খুবই খারাপ লাগতে থাকে। তাও সে নিজেকে কিছুটা শান্ত করে আর নান্দুকে বলে কমিশনারের মৃত্যুর দিনের হোটেলের যে সিসিটিভি ফুটেজ সেটা বের করে আনতে, সেখান থেকে তারা অনেক প্রমাণ পেতে পারে। এদিকে সারা চলে যায় আদিত্যের সাথে দেখা করতে, আর তাকে সে হিনার ভিডিওটি দেখায় যেখানে সে হিনাকে বন্দি করে রেখেছিল। আর আদিত্যা যদি হিনাকে ফেরত চায় তাহলে তাকেও একটা কাজ করতে হবে। সে আদিত্যাকে বলে তাকে হর্ষকে জেল থেকে বের করে আনতে হবে, তবেই সে হিনাকে ফেরত পাবে। তো আদিত্যা চলে গেলে সারা রানীকে কল করে আর হিনাকে নিয়ে আসতে বলে। এদিকে আদিত্যা হর্ষের জেল ওয়ার্ডেনের সাথে কথাও বলে, আর এরপর সে হর্ষকে সিগারেটের তামাক খাইয়ে অসুস্থ করে দেয়। হর্ষ তখন তার কথা মতো সেগুলো খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের উদ্দেশ্যে। তখনই আদিত্যা হর্ষকে তুলে নেয়। এদিকে রানী হিনাকে নিয়ে গেলেও সে সারার সাথে চতুরতা করতে লাগে। তখনই সারা তাকে রাজীবকে এবং নান্দুকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পরই আদিত্যা হর্ষকে নিয়ে সেখানে আসে, কিন্তু সারা হর্ষকে গুলি করে
সেখানেই হত্যা করে, কারণ হার্ষ তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে। তো এরপর সারা আদিত্যাকেও গুলি করে আর সবাইকে মেরে সে হিনাকে একা রেখেই চলে যায়। এরপর আমাদের সারাকে দেখানো হয় যে সিম্প্যাথি দেখিয়ে জোশ কোম্পানি এবং রেসকোর্স বিক্রি করে দেয়। এদিকে আদিত্যার মৃত্যুর জন্য হিনা এবং ইন্দিরা দুজনেই কান্না করতে থাকে। ইন্দিরা এবং হিনা তো প্রতিজ্ঞাবদ্ধ হয় যে তারা এবার সারাকে শাস্তি দিয়েই ছাড়বে। আর এদিকে হার্ষের মৃত্যুতে সারা হার্ষের সমস্ত সম্পত্তির মালিক হয়ে যায়। তখনই সেখানে হিনা এবং ইন্দিরা আসে। ইন্দিরা তাকে আদিত্যার খুনের দায়ে গ্রেফতার করতে যায়, কিন্তু সারা বলে তারা তাকে কোন আদিত্যার হত্যার অভিযোগে গ্রেফতার করবে, আসল নাকি নকল। আসল আদিত্য তো 2015 সালে মারা যায় আর জাইভির তো 2016-তে। তাহলে সে কাকে হত্যা করেছে? এই কথা শুনেই তো ইন্দিরা চুপ হয়ে যায়। তখনই সারা বলে এটা তার রাজত্ব করার সময়, তারা কোনোভাবেই সারাকে আটকাতে পারবে না। এদিকে আমাদের আদিত্যাকে দেখানো হয় যে আহত অবস্থায় বিছানায় শুয়ে আছে, অর্থাৎ আদিত্যা মারা যায়নি। তো দেখা যায় কিছুক্ষণ পরই আদিত্যার জ্ঞান ফিরে আসে আর আমরা সেখানে রণবীরকে দেখি। আর সেই মূলত আদিত্যাকে বাঁচিয়েছিল, কারণ আদিত্যার মতো কষ্ট একদিন তাকেও পেতে হয়েছিল। বিনা দোষে সেও জেল খেটেছে আর এ কারণে তার পরিবারের সবাইকে হারাতে হয়েছে। তাই সে তাকে তার প্রতিশোধ নিতে সাহায্য করবে বলে জানায়। তো এরপর আদিত্যা ইন্দিরা এবং হিনার সামনে যায়। তখন তারা তো আদিত্যাকে সুস্থ দেখে অনেক খুশি হয় আর তাকে জড়িয়ে ধরে। তারা জানতে পারে সারা সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছে আর তার অবৈধ টাকাগুলো ক্যাসিনোর মাধ্যমে সাদা করে এই দেশ থেকে পালাতে চাইছে, যাতে করে কেউ আর তাকে কখনো ধরতে না পারে আর সব টাকার মালিক সে একাই হয়ে যায়। কিন্তু আদিত্যার কাছেও সারাকে আটকানোর একটা ব্যবস্থা আছে। তখনই আমাদের সামনে অস্কারকে আনা হয়, যাকে আসলে আদিত্যা সত্যি সত্যি খুন করেনি। সে অস্কারকে এবার সারার বিরুদ্ধে কাজে লাগায় আর সারার সব সম্পত্তি ক্যাসিনোর চিপস কিনে নেয়, যেটা দিয়ে সে পৃথিবীর যে কোনো জায়গায় টাকা কনভার্ট করতে পারবে। কিন্তু সারা যখন সেই ক্যাসিনোর চিপসগুলো আনতে যায় তখন সে সেখানে কিছুই খুঁজে পায় না। তখনই আদিত্যা তাকে সেই ভিডিওটি পাঠায় যেখানে সে হার্ষকে গুলি করে হত্যা করেছে এবং তার অপরাধের কথাও স্বীকার করেছে। এই সব দেখে তো সারা একদম থমকে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারে না। তখনই দেখা যায় আদিত্যা তাকে কল করে আর বলে তার সব অপরাধের কথা সে স্বীকার করে নিয়েছে আর তার কাছে তো প্রমাণও আছে। আর এখন সারার কাছে কোনো টাকাও নেই। আর এত কিছু যে হয়ে গেল, এর মধ্যে কি সে তার ভাইকে একবারও মিস করেনি? সে কি তার সাথে কথা বলতে চায় না? তো অস্কার বেঁচে আছে শুনে তো সারা হা হয়ে যায়, কারণ সে তো জানতো তার ভাই অস্কার মারা গেছে। তো কিছুদিন পরই দেখা যায় অস্কার তার সমস্ত অপরাধের কথা স্বীকার করে নেয়। সে স্বীকার করে নেয় ওই ডায়মন্ড চুরির কথাও। আর তার স্টেটমেন্টের উপর ভিত্তি করেই জাইভির এবং তার বাবা সৌরভের উপর থেকে ডায়মন্ড চুরির এলিগেশন সরিয়ে নেওয়া হয়। এরপর আদিত্যা অর্থাৎ জাইভির হাসপাতালে থাকা তার মায়ের কাছে যায়, যাকে দেখে তার মানসিক ভারসাম্য হারানো মা তাকে জড়িয়ে ধরে। আর এর মাধ্যমেই বোঝা যায় যে জাইভিরের মাও আসলে বেঁচে ছিল, তবে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। তো এদিকে দেখা যায় সারা জেলে অস্কারের সাথে দেখা করতে আসে। তখন অস্কার বলে সে তাকে ধোঁকা দিয়েছিল, সে যা ইচ্ছা তাই করেছিল আর অস্কারেরও সত্যি বলে শাস্তিটা মাথা পেতে নেয়ার ইচ্ছা হয়েছে। তাই সে সব কিছু স্বীকার করে নিয়েছে। এতে করে নিজের পাপটা কিছুটা হলেও সে কমাতে পেরেছে আর এখন সে জেলে ভালোই আছে। কিন্তু সারা, তার কি আছে? তার কাছে তো এখন না কোনো টাকা আছে না নিজের কোনো মানুষ আছে, এবং সে ক্যাসিনোর চিপসগুলোও হারিয়ে ফেলেছে। সে এখন একেবারে নিঃস্ব। এই সব কথা শুনে সারা অনেক রেগে যায় আর সেখান থেকে তাকে কিছু না বলেই বেরিয়ে পড়ে। এরপর আমাদের নান্দু, রাজীব আর রানীকে দেখানো হয়, যাদের কাছেই সারার ক্যাসিনোর চিপসগুলো ছিল। আসলে তারা একটা প্ল্যান তৈরি করেছিল আর তাদের প্ল্যান মোতাবেকই তারা সারার ক্যাসিনোর চিপস থাকা ওই সুটকেসটাই পাল্টে দেয়, যে জন্য সারা কিছুই পায় না আর তারা সমস্ত চিপস নিয়ে চম্পট দেয়। এরপরই আমাদের হিনা আর আদিত্যাকে দেখানো হয়। দেখা যায় হিনা আদিত্যার থেকে বিদায় নিয়ে চলে যায় লন্ডনে। আর এদিকে দেখা যায় সারার কাছে সবকিছু থেকেও আজ কিচ্ছু নেই। সে আজ পুরোপুরি নিঃস্ব, কারণ সে তার লোভ এবং প্রতিহিংসার জন্য সব কিছু হারিয়েছে। আর আজ সে
পথে বসেছে। আর এই দৃশ্যের সাথে সাথেই এই গল্পটিও এখানেই শেষ হয়। আর এই গল্পের মাধ্যমে আমরা একটা জিনিস খুব ভালোভাবেই বুঝতে পেরেছি যে লোভ হলো বিষের মতো, যা আপনাকে ধীরে ধীরে শেষ করে দিবে। আর এই গল্পে সারা এবং বিক্রম এই দুইজন মানুষের জীবনটাকে দেখানো হয়েছে, যাদের সাথে ঠিক একই জিনিসটাই ঘটেছে। অর্থাৎ তারা লোভের বশবর্তী হয়ে মানুষের ক্ষতি করতেও ছাড়েনি। তাই আজ তাদের কাছে না আছে কোনো আপনজন, আর না আছে কোনো টাকা পয়সা। তারা আজ পুরোপুরি নিঃস্ব। অতিরিক্ত লোভ তাদের জীবন থেকে সব সুখ শান্তি কেড়ে নিয়েছে। তাই মানুষের সবসময় নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত, কিন্তু লোভ করতে গেলে নিজের যতটুকু আছে ততটুকুও একসময় হারিয়ে নিঃস্ব হয়ে যেতে হয়। এই গল্পটা তারই উৎকৃষ্ট উদাহরণ। যাই হোক, তো আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।